স্টার্ট করি। দেখো, ইংলিশের মেন যে জায়গাটা সেটা হচ্ছে, আমি প্রথম দিনও হয়তো তোমাদের বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের মোট তিনটে পার্ট আছে, সেপারেট পার্ট। সেটা তুমি পিএসসির কোনো এক্সাম দাও, বা স্টাফ সিলেকশনের কোনো এক্সাম দাও, বা ব্যাংকিং বা ইন্স্যুরেন্স রিগার্ডিং যে কোনো এক্সাম দাও, মেন পার্ট আমাদের তিনটে। কি কি? না, গ্রামার পার্ট, দেন আসে ভোক্যাব পার্ট, ভোকাবুলারি পার্ট, অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ইজ কম্প্রিহেনশন পার্ট। এই তিনটে পার্টই আমাদের পড়তে হয়, তাই না? যে কোনো পরীক্ষায় এর বাইরে থেকে আর কিছু আসে না। এবার গ্রামারে তোমরা জানো যে এরর কারেকশন থাকে। আমাদের ফার্স্ট অফ অল কোশ্চেন কি থাকে? এরর কারেকশন। সেটা তোমরা সবাই জানো, যারা আমার কাছে ক্লাস করেছো বা যারা আজকে একদম ফার্স্টে, তারা সবাই এরর কারেকশন জিনিসটাকে চেনে। তো এই যে এরর কারেকশন পড়তে গেলে, আচ্ছা আমি একটা কথা সবাইকে বলে দিই ক্লাস শুরুর আগে, যারা বিশেষত আজকে নতুন আছো, সেটা হচ্ছে যখনই কোনো জায়গায় বুঝতে পারবে না, যখনই কোথাও বুঝতে পারবে না, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করবে। হয়তো বাকিরা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বলে চলে যাবে, কিন্তু যতক্ষণ না তোমার নিজস্ব ডাউট ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ অব্দি আমাকে জিজ্ঞেস করবে। ওকে, সবাইকে বলা রইল। বেশ, তো গ্রামারের মধ্যে আমাদের কি কি পড়তে হবে? আর যখনই আমার কথা শুনতে একটু ডিস্টার্ব হবে না, রিপ্লাই করবে, এবং যদি সবাই শুনতে না পাও তাহলে আমাকে বলবে, আর যদি একজন কেউ শুনতে না পাও তাহলে সে সাথে সাথে লেফট হয়ে আবার জয়েন করবে। এখন আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? কেউ একজন রিপ্লাই করো। Yes, sir. বেশ, ওকে। তো দেখো, গ্রামার পার্টে আমাদের কি কি পড়তে হবে এরর কারেকশন করতে গেলে। নাম্বার ওয়ান, আমরা ক্লাসের সিনপসিসটা আজকে দেখে নিই। সেটা হচ্ছে ফার্স্ট নাউন। নাউন আমরা পড়বো। নাম্বার টু, প্রোনাউন। এইভাবে ঠিক সিনপসিসে আমরা ক্লাস এগোবো। নাম্বার থ্রি আসবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। নাম্বার ফোর ক্লাস আসবে ভার্ব। এই ভার্ব হওয়ার পরে নাম্বার ফাইভ ক্লাস আমাদের ইম্পর্টেন্ট, দ্যাট ইজ টেন্স। ভার্বের পরে আমরা ডিরেক্ট চলে যাব টেন্সে। দেন আমরা আবার ফিরে আসবো অ্যাডভার্ব অ্যান্ড প্রিপোজিশন। অ্যাডভার্ব, প্রিপোজিশন, দেন নাম্বার এইট কনজাংশন, ভেরি ভেরি ভাইটাল, কনজাংশন। দেন এটা হয়ে গেলে আমাদের পার্টস অফ স্পিচ কমপ্লিট। তখন আমরা চলে যাব আর্টিকেলস। আর্টিকেলস। দেন আমরা পড়ব কিছু কিছু কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স। 10 নম্বর। নাম্বার 11 আমরা পড়ব ভয়েস। নাম্বার 11 আমরা পড়ব ভয়েস। নাম্বার 12 আসবে ন্যারেশন। দেন নাম্বার 13 আসবে ক্লজ। 14 আসবে ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনের মধ্যে সবকিছু থাকবে, অ্যাসার্টিভ টু নেগেটিভ, নেগেটিভ টু ইন্টারোগেটিভ, সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, যা যা আছে সমস্ত কিছু এর মধ্যে থাকবে। অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান আমরা লাস্ট পড়বো, সেটা হচ্ছে জেরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। এই হচ্ছে আমাদের টোটাল গ্রামার ক্লাস লাগবে। জেরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ, এটা হচ্ছে আমাদের টোটাল গ্রামার ক্লাস, এই কটা। এবার প্রত্যেকটা করতে বেশ কিছু ক্লাস লেগে যাবে। এবার দেখো, শুধু তো আমাদের গ্রামারই নয়, শুধু গ্রামার নয়, আমরা তার সাথে রেগুলার বেসিসে ভোক্যাব প্র্যাকটিস করব, অ্যান্ড তার সাথে আমাদের কম্প্রিহেনশন লেভেলের যা যা কোশ্চেন থাকে
সেগুলো কিন্তু আমাদের অলটুগেদার প্র্যাকটিস করব। এবং এখানে গ্রামার ক্লাস করতে করতে যখন আমাদের টেন্সটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা কিন্তু সাইমultaneously শুরু করব ডেসক্রিপটিভ। মানে 5 নম্বর ক্লাসের পর থেকেই আমরা সাইমultaneously অবজেক্টিভও করব, ডেসক্রিপটিভও করব। তো যারা আজকে একদম নতুন আছো তাদের জন্য ফার্স্ট অফ অল আমি বললাম, গ্রামারে যে জায়গাটা থাকে সেটাকে বলা হয় এরর কারেকশন। এরর কারেকশন কি সবাই কম বেশি পরিচিত, যেহেতু যে কজন নতুন আছো তোমরা বলেছিলে যে আগে বিভিন্ন এক্সাম দিয়েছো। এরর কারেকশন জিনিসটা আমরা জানি সবাই। এবারে ব্যাপারটা হচ্ছে আমাদের একটু আজকে গ্রামার নিয়ে আগে হাইলাইট করে নেব, জাস্ট বেসিক সাম আপটা করে নেব। সেটা হচ্ছে, দেখো নাউন বলতে আমরা কি বুঝি? নাউন বলতে কি বুঝি বলো? কোনো কিছুর নাম বোঝানো। সিম্পল, নেমিং ওয়ার্ড। নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড। নাউন মানে নাম, আর কিচ্ছু নয়, তাই না? এবার নাউনের মধ্যে আমরা জানি 5টা ভাগ আছে। নাউনের কি কি ভাগ? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। প্লাস তার সঙ্গে নাউনকে আমরা আরো দুটো ভাগে ভাগ করি স্ট্রাকচার ওয়াইজ, দ্যাট ইজ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। সেগুলো আমরা ডিটেলসে পড়বো। এরপরে আমরা কি জানি, নাউনের কিছু কিছু রুলস আমাদের পড়তে হয়। যেমন আমি বলেছিলাম ক্লাসে, যারা আগে ক্লাস করেছো তারা জানো যে কিছু কিছু নাউন আছে যেগুলোকে দেখতে হয় প্লুরালের মতো, কিন্তু আসলে তারা সিঙ্গুলার। আবার কিছু কিছু নাউন আছে যেগুলোকে দেখে মনে হয় সিঙ্গুলার, কিন্তু আসলে তারা প্লুরাল। তো আমরা বেসিক নিয়ম জানি যে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, তাই না? সো নাউনের ডেফিনেশনটা আমরা মোটামুটি জানি। প্রোনাউন আমরা কাকে বলি? প্রোনাউন কাকে বলি আমরা? এনিওয়ান? The word we পরিবর্তে যে একদম সহজ ভাষায় হচ্ছে নাউনের পরিবর্তে যে বসে সেই হলো প্রোনাউন। নাউনের পরিবর্তে আমরা কেন প্রোনাউনকে বসাই? না, সেন্টেন্স যাতে শ্রুতি মধুর লাগে, বাক্যকে যাতে শুনতে ভালো লাগে। ধরো আমি যদি একটা সেন্টেন্স বললাম রাহুল ইজ এ গুড বয়, আবার বললাম রাহুল রিডস ইন ক্লাস 10, কেমন একটা বাজে শোনাবে না? তো সেই কারণে আমরা প্রোনাউনকে আনি, যাতে নাউনের পরিবর্তে কোনো বাক্যে প্রোনাউন বসে বাক্যকে শ্রুতি মধুর করে তোলে, শুনতে ভালো লাগে। আমি বোঝাতে পেরেছি সবাইকে? এবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে রাখতে হয় প্রোনাউনগত এইরকম এরর কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। যেমন ধরো ফর এক্সাম্পল আমি বললাম মিস্টার সেন, কমা আওয়ার টিচার অফ, our teacher of Bengali, Mr. Sen, our teacher of Bengali, comma, he is liked by all his students, he is liked by all his students for his অ্যামিয়েবল পার্সোনালিটি। অ্যামিয়েবল মানে বন্ধুত্ব সুলভ, অ্যামিয়েবল কথাটার মানে মনে রাখবে ফ্রেন্ডলি, অ্যামিয়েবল পার্সোনালিটি। তো এই যে সেন্টেন্সটা দেখো, এটা একটা এরর কারেকশন হিসাবে দেওয়া আছে। তো এরর কারেকশনের মধ্যে এখানে ভুল কোথায় আছে? সেন্টেন্সটা কোথায় এরর আছে? দেখো বলছে মানে কি, আমি সবাইকে বারবার বলে দিচ্ছি এরর কারেকশন যখনই আসবে সবসময় আগে বাংলাটা ভাববে। তুমি যদি বাংলাটা বুঝে নাও তাহলে দেখবে অনেক ইজি হয়ে গেছে ব্যাপারটা। দেখো এখানে বলছে মিস্টার সেন আওয়ার টিচার অফ বেঙ্গলি, মিস্টার সেন আমাদের বাংলার টিচার, হি ইজ লাইকড বাই অল হিজ স্টুডেন্টস, তাকে তার সমস্ত স্টুডেন্টরা পছন্দ করে। কেন না? ফর হিজ অ্যামিয়েবল পার্সোনালিটি, তার বন্ধুত্ব সুলভ অ্যাটিটিউডের জন্য। এবার দেখো এই যে সেন্টেন্সটায় ভুল কোথায় আছে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে ভুল কোথায় আছে? দেখো একবার তো সাবজেক্ট হিসাবে মিস্টার সেনকে ব্যবহার করা হয়েছে, তাই না?
এবার এই অংশটুকু মিস্টার সেন সম্পর্কে একটা ডেসক্রিপশন দিয়েছে যে মিস্টার সেন কে না আওয়ার টিচার অফ বেঙ্গলি। তো যেহেতু একবার সাবজেক্টকে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে ফেলেছি, সো আর কোনো ক্লজ ব্যবহার না করে আমরা কিন্তু সেই সাবজেক্টের মধ্যে আর প্রোনাউন ব্যবহার করব না, যদি না কোনো কনজাংশন আসে। কেন না, আমরা কিন্তু অলরেডি সাবজেক্টকে ব্যবহার করে নিয়েছি, সুতরাং এখানে হিটা হবে না। আমি কি সবাইকে বোঝাতে পারলাম? দেখো বলছে মিস্টার সেন আওয়ার টিচার অফ বেঙ্গলি, ওই অংশটা কি মিস্টার সেন সম্পর্কে একটা ডেসক্রিপশন দিয়েছে, কিন্তু আমরা তো অলরেডি সাবজেক্টকে আগে পেয়ে গেছি, তাই না? তাহলে তার জন্য আমরা কি বলবো, আর হিটা বলার দরকার নেই, আমরা সিম্পলি বলবো কমা দিয়ে ইজ লাইকড বাই অল হিজ স্টুডেন্টস। আমি সবাইকে বোঝাতে পেরেছি ব্যাপারটা? হ্যাঁ বেশ, এবার দেখো প্রোনাউন আমরা আরো বিভিন্ন রকম পড়তে হবে। যে নাউন যেরকম 5 রকমের আছে, নাউন যেরকম 5 রকমের, প্রোনাউন কিন্তু হয় 10 রকমের। 10 রকমের প্রোনাউন কি কি? তার মধ্যে পড়ে পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেকটিভ প্রোনাউন, ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউন, সরি রিফ্লেকটিভ নয়, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন, ওকে, ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ধরনের বিভিন্ন মোট 10টা প্রোনাউন আমাদের পড়তে হবে এবং সেগুলো সবগুলো থেকে আমাদের বিভিন্ন কোশ্চেন ফলো আপ করতে হবে। ওকে, আমি একটা করে চ্যাপ্টার কমপ্লিট করাবো, সেই চ্যাপ্টার ওরিয়েন্টেড বেশ কিছু প্র্যাকটিস সেট দেব এবং রেগুলার সবচেয়ে বড় কথা প্র্যাকটিসটা চলতে থাকবে। এবং সবাইকে একটা কথা বলার, প্রথম দিন থেকে যেটা বলার সেটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট যে ভুলটা করে, মানে একই সাথে দেখা যায় ব্যাচ শুরু হয়, দেখা যায় একজন একই জিনিস তারা প্রথম থেকেই পড়ছে, দেখা যাচ্ছে কেউ হয়তো 3 মাস পরে ব্যাপক ইমপ্রুভমেন্ট করে ফেলেছে, আবার কারুর দেখা যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে না। কেন হয় না জানো ইমপ্রুভ? তারা কি করে, আমি যেটা দিচ্ছি নতুনটুকুই শুধু দেখে, পুরনো গুলোকে যা আছে ফেলে রেখে দেয়, পুরনো গুলোর দিকে আর চোখ বলে না। তোমরা কিন্তু কেউ এই ভুলটা করো না। রেগুলার যেমন আপডেটেড নতুন নতুন জিনিসও আমরা পড়বো, তার সাথে কিন্তু পুরনো গুলোও পড়বো, এটাকে একদম ভুল করো না কেউ। বোঝাতে পারলাম সবাইকে? বেশ, এবার আমরা আসবো অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা অ্যাডজেক্টিভ কাকে বলি? অ্যাডজেক্টিভ আমরা কাকে বলি? এনিওয়ান? নাউনের দোষগুণ বোঝাচ্ছে। নাউন বা দোষ প্রোনাউনকে গুণ, ডেসক্রাইব করছে শুধু যেটা। দোষ গুণ? হ্যাঁ, ম্যাডাম ঠিক বলেছেন। নাউন অথবা প্রোনাউন যে ওয়ার্ডের দ্বারা কোয়ালিফাইড হয়, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে, সেই হলো অ্যাডজেক্টিভ। নাউনের সম্পর্কেও বলতে পারে, প্রোনাউনের সম্পর্কেও বলতে পারে। যেমন ধরো আমি সিম্পলি যদি বলি, হয়তো বললাম হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে এখানে অনেস্টটা কি? ম্যানটা হচ্ছে কমন নাউন, ম্যানটা কমন নাউন, তার আগে অনেস্টটা কি? অ্যাডজেক্টিভ। তিনি হলেন একজন সৎ ব্যক্তি, তাহলে অ্যাডজেক্টিভ কোথায়? নাউনের আগে বসতে পারে, অথবা অ্যাডজেক্টিভ আবার ভার্বের পরে গিয়েও বসতে পারে। যেমন ধরো আমি যদি বলি, হয়তো বললাম দিস ম্যান ইজ অনেস্ট, সেন্টেন্সটা কিন্তু ভুল নয়। এটার মানে সে হলো একজন সৎ ব্যক্তি, আর এটার মানে দাঁড়াচ্ছে এই লোকটি হলো সৎ। তাহলে এখানেও অনেস্টটা কি? অ্যাডজেক্টিভ কাকে রেফার করেছে? ম্যানকে বোঝাচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভ যেমন নাউনের আগেও বসতে পারে, তেমন ভাবে আবার ভার্বের পরে গিয়েও বসতে পারে। বোঝাতে পেরেছে সবাইকে? এবার ধরো অ্যাডজেক্টিভ আবার বিভিন্ন রকমের হয়, সেম 8 রকমের অ্যাডজেক্টিভ হয়, আমরা সেগুলো পড়বো সব এক এক করে। অ্যাডজেক্টিভও এরকম বিভিন্ন ভাগ আছে, বাট অ্যাডজেক্টিভের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের ভেরিয়াস ডিগ্রিজ। আমরা কি কি জানি? 3টে ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। এই 3টে ডিগ্রির ক্ষেত্রে মনে রাখতে হয় যে কোনো সময় মিনিং বদলানো যায় না। এই 3টে ডিগ্রিতে শুধু অ্যাডজেক্টিভের ফর্মগুলো চেঞ্জ হয়, বাট কখনোই কিন্তু মিনিংটা বদলাবে না।
যেমন ধরো আমি যদি বলি, হয়তো বললাম রাহুল ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ দিস ক্লাস। রাহুল ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ দিস ক্লাস, মানে রাহুল হলো এই ক্লাসের সেরা ছাত্র। ওকে, সেটাকে যদি আমি কম্পারেটিভে করি তাহলে আমি কি বলবো? বলবো রাহুল ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্ট ইন দিস ক্লাস, মানে রাহুল হলো এই ক্লাসের অন্য যে কোনো কারোর থেকে ভালো, তার মানেই তো সে সেরা, তাই না? আর পজিটিভে আমরা এটাকে কি বলবো? বলবো নো আদার বয় ইন দিস ক্লাস ইজ সো গুড অ্যাজ রাহুল। এই ক্লাসের অন্য কোনো ছেলে রাহুলের মতো এত ভালো নয়, তার মানেই রাহুল সবার থেকে ভালো, তার মানেই রাহুল সেরা। বোঝাতে পারলাম? এই তিনটে ডিগ্রি কিন্তু আমাদের মনে রাখতে হবে। এগুলো আমরা আরো ডিটেলসে পড়বো যখন আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে যাব। এই অবধি সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, নেক্সট ওয়ান আমরা আসবো ভার্ব। দেখো আমরা ভার্ব কাকে বলি? ভার্ব আমরা কাকে বলি? কোনো কিছু কাজ করা হলো না। শুধু কি কাজ করা বোঝালেই ভার্ব হয়? শুধু কাজ করা বোঝালে ভার্ব হয়? ধরো ফর এক্সাম্পল আমি বললাম হি সুইমস। A verb is a word which says something about a অত person or স্যার a আমি place. ডেফিনেশন শুনতে চাই না। Okay. ডেফিনেশন কি হবে? ডেফিনেশন শুনে কি হবে? মজা করছি, তুমি যদি বলতে পারো দ্যাট ইজ ভেরি গুড, বাট ডেফিনেশন নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের জিনিসটা বোঝা নিয়ে দরকার। সহজ পাতি বাংলা ভাষায় ভার্ব মানে কোনো কিছু করাও বোঝায়, ভার্ব মানে কোনো কিছু হওয়াও বোঝায়, ভার্ব মানে কোনো কিছু থাকাও বোঝায়। যেমন ধরো এখানে বলছে হি সুইমস ইন দ্য পন্ড, এখানে কি কোনো কাজ করা বোঝাচ্ছে? একটা জিনিস আমরা মনে রাখবো, কখনোই কিন্তু ভার্বলেস কোনো সেন্টেন্স হয় না। ভার্বলেস সেন্টেন্স কখনোই হয় না। ওকে, এখানে কাজ করা বোঝাচ্ছে। এবার ধরো আমি বললাম মাই ফ্রেন্ড ইজ এ ডক্টর। এখানে দেখো আমার বন্ধুর কি কোনো কাজ করার কথা বোঝাচ্ছে? আমার বন্ধুর কি কোনো কাজ করার কথা বোঝাচ্ছে? না স্যার। এখানে কি বোঝাচ্ছে? কোনো কিছু হওয়াকে বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। তাই না? এখানে ইজ বলতে কি বোঝাচ্ছে? না কোনো কিছু হওয়াকে। আবার ধরো আমি যদি বললাম মাই ফ্রেন্ড হ্যাজ এ কার, আমার বন্ধুর একটা গাড়ি আছে। এখানে কি কোনো কিছু থাকাকে বোঝাচ্ছে? সো ভার্ব মানে কোনো কাজ করাকেও বোঝায়, কোনো কিছু হওয়াকেও বোঝায়, কোনো কিছু থাকাকেও বোঝায়। বোঝাতে পারলাম? এবার ব্রড সেন্সে আমরা ভার্ব নিয়ে অনেক কিছু ডিটেলসে পড়বো, বাট বেসিক যে জায়গাটা আমরা মনে রাখবো, ভার্ব দু রকমের হয়। একটা হয় হেল্পিং ভার্ব, ভার্ব দু রকমের হয়। কি কি? একটা হয় হেল্পিং ভার্ব আর একটা হয় মেন ভার্ব। সুনন্দা ম্যাডাম জয়েন করলেন, আপনি বললেন জয়েন করবেন না, আমি রেকর্ডিং দিয়ে দিতাম পরে। তো স্যার আমি স্যার ওই ক্লাসের থেকে বেরিয়ে গেলাম, আসলে সাবজেক্টের ক্লাস। ভেরি গুড। এবার দেখো, তো ভার্ব দু রকমের হয়, হেল্পিং ভার্ব আর মেন ভার্ব। এর মধ্যে আবার হেল্পিং ভার্বকে আমরা চারটে ভাগে ভাগ করি। কি কি? নাম্বার ওয়ান হচ্ছে ডু ভার্ব। ডু ভার্বের মধ্যে কি কি পড়ে? না ডু, ডাজ আর ডিড। নেক্সট ওয়ান হেল্পিং ভার্বের মধ্যে পড়ে যায় বি ভার্ব। বি ভার্ব মানে কি? এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো বি ভার্বের মধ্যে পড়ে। নেক্সট হেল্পিং ভার্বের মধ্যে পড়ে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে কি কি পড়ে? না হ্যাজ, হ্যাভ আর হ্যাড। আর 4 নম্বর হচ্ছে মোডাল অক্সিলারি। এই হেল্পিং ভার্বকে অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্বও বলা হয়। ওকে, তাহলে মোডাল ভার্ব মোট 13টা। মনে রাখবো, এটা যখন আমি ডিটেলসে পড়াবো তখন আরো ইলাস্ট্রেট করে বলবো। মোডাল ভার্ব কি কি হয়? না শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডেয়ার, ইউজড টু, অট টু আর মাস্ট। এই মোট 13টা মোডাল ভার্ব হয়। ওকে,
আর মেন ভার্বের মধ্যে আমরা কিছু কিছু পরে আরো দেখব, কোনো ভার্ব ট্রান্সিটিভ ভার্ব হয়, কোনো ভার্ব ইনট্রান্সিটিভ ভার্ব হয়, ওগুলো আমরা পরে পড়ব নন ফাইনাইট ভার্বের মধ্যে। আপাতত এই অবধি সবার কাছে ক্লিয়ার? মানে জাস্ট আমি দেখো বেসিক জায়গাটা বলছি, একদম বেসিক জায়গাটা। এবার আমরা আসবো টেন্স। দেখো টেন্স আমি কয়েকদিন আগেই, যারা আমার পুরনো ব্যাচ থেকে আছো যে কজন এই গ্রুপে, তাদেরকে আমি কয়েকদিন আগেই টেন্স করিয়েছি। আর নতুন যারা আছো তাদেরকে তারা বললে যে বেশ কিছু এক্সাম দিয়েছো, তো টেন্স সম্পর্কে মোটামুটি সবাই জানে। টেন্স নিয়ে ছোট করে বলার মতো কোনো জায়গা নেই, টেন্স বললে বড় করেই বোঝাতে হবে। আমরা বেসিক জানি তিনটে টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রত্যেকটা চারটে করে ভাগ আছে, এটা বেসিক জিনিস। নেক্সট ওয়ান আমরা আসবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমরা কাকে বলি? মানে এমন একটা ওয়ার্ড যেটা দিয়ে ভার্বকে আমরা এক্সপ্রেস করতে পারি, না ম্যাডাম, কিভাবে হচ্ছে। না ম্যাডাম, ওটা তো বাচ্চারা বলবে, ওটা তো বাচ্চারা বলবে। অ্যাডজেক্টিভ কে স্যার? এটা স্যার আরেকটু বড়রা বলবে। আমার কথাটা মন দিয়ে শুনুন, পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে ভাইটাল জায়গা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো এমন একটা পার্টস অফ স্পিচ যে নাউন এবং প্রোনাউনকে বাদ দিয়ে, অ্যাডভার্ব হলো এমন একটা পার্টস অফ স্পিচ যে নাউন এবং প্রোনাউনকে বাদ দিয়ে সমস্ত পার্টস অফ স্পিচকে কোয়ালিফাই করতে পারে, এবং অ্যাজ এ হোল একমাত্র অ্যাডভার্বেরই ক্ষমতা আছে কোনো একটা সেন্টেন্সকে কোয়ালিফাই করে দেওয়ার। আমি বোঝাতে পারলাম? অ্যাডভার্ব হলো সেই পার্টস অফ স্পিচ যে নাউন এবং প্রোনাউনকে বাদ দিয়ে বাকি যে কোনো পার্টস অফ স্পিচকে কোয়ালিফাই করতে পারে, এবং অ্যাজ এ হোল একটা সেন্টেন্সকেও কোয়ালিফাই করে দিতে পারে। কেমন? আমরা একটু উদাহরণ দেখেন। যেমন ধরো, ফর এক্সাম্পল, ধরো আমি বললাম হি রানস ফাস্ট। এটার মানে কি? সে দ্রুত দৌড়ায়, তাই না? সো এখানে রানসটা কি? ভার্ব। কেমন দৌড়ায়? না দ্রুত। তাহলে এখানে ফার্স্ট অ্যাডভার্ব কি, তাই তো? ভার্বকে কোয়ালিফাই করলো। এবার ধরো আমি যদি বলি, হয়তো বললাম হি রানস ভেরি ফাস্ট। হি রানস ভেরি ফাস্ট, তো বলছে সে খুব দ্রুত দৌড়ায়, তাহলে এটা ভার্ব। কেমন দৌড়ায়? না দ্রুত দৌড়ায়। কেমন দ্রুত? না খুব দ্রুত। তাহলে এটা কি? এটা তো অ্যাডভার্ব, ফার্স্টটা তো অ্যাডভার্ব, তাই না? আবার বলছে কেমন দ্রুত? না খুব দ্রুত, তাহলে ভেরিটা কি? ভেরিটাও অ্যাডভার্ব। তার মানে এখানে অ্যাডভার্ব অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। আমরা প্রথমটা দেখলাম অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করছে, দ্বিতীয়টা দেখছি অ্যাডভার্ব অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। বোঝাতে পারলাম? ধরো বললো সি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। সি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। তাহলে ভালো করে খেয়াল করো, গার্লটা তো নাউন, তাই তো? নাউনকে কে কোয়ালিফাই করছে? ইন্টেলিজেন্ট। তাহলে এটা কে? অ্যাডজেক্টিভ। আমরা এইমাত্র পড়লাম নাউন এবং প্রোনাউনকে কে কোয়ালিফাই করে? অ্যাডজেক্টিভ। এবার দেখো বলছে কেমন ইন্টেলিজেন্ট? না ভেরি ইন্টেলিজেন্ট। তাহলে এখানে ভেরিটা কি? ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। কাকে কোয়ালিফাই করছে? না অ্যাডজেক্টিভকে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? হ্যাঁ স্যার। স্যার দ্বিতীয়টা আরেকবার বলবেন স্যার। দ্বিতীয়টা দেখো বলছে হি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। তাহলে কেমন দৌড়ায়? স্যার ভেরি ইন্টেলিজেন্ট বলছি। ও আচ্ছা, সি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। গার্লটা কি? নাউন, তাই না? তো নাউনকে কে কোয়ালিফাই করে? অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে। তাহলে ইন্টেলিজেন্টটা কি? অ্যাডজেক্টিভ, তাই তো? এবার বলছে কেমন ইন্টেলিজেন্ট? না ভেরি ইন্টেলিজেন্ট। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। কাকে কোয়ালিফাই করলো? ভেরিটা ইন্টেলিজেন্টকে। ইন্টেলিজেন্ট কে? অ্যাডজেক্টিভ। এবার বোঝা গেছে স্যার? প্রথমটায় কি? না ভার্ব, অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করলো। দ্বিতীয়টায় দেখছি অ্যাডভার্ব নিজে নিজেকে কোয়ালিফাই করলো। তৃতীয়টা দেখছি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করলো। এবার দেখো, ধরো আমি হয়তো বললাম
হি kept his shoes. He kept his shoes exactly under the table. He kept his shoes exactly under the table. দেখো এই সেন্টেন্সটার মানে কি? সে তার জুতোটা টেবিলের ঠিক নিচে রেখেছে। সে তার জুতোটা টেবিলের ঠিক নিচে রেখেছে। তাহলে এখানে এই যে এক্স্যাক্টলি কথাটা কি? অ্যাডভার্ব। এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়। এটা কাকে কোয়ালিফাই করছে? ঠিক নিচে। নিচেকে কোয়ালিফাই করছে, তাই না? সো এই নিচেটা কি? এটা হচ্ছে প্রিপোজিশন। আন্ডারটা কি? আন্ডারটা তো প্রিপোজিশন, কি তাই না? আমি বোঝাতে পেরেছি সবাইকে? তাহলে এবার দেখো অ্যাডভার্ব প্রিপোজিশনকে কোয়ালিফাই করলো। ধরো আমি বললাম he sold his horse. He sold his horse simply because it was lame. It was old বা lame. সে তার ঘোড়াটাকে বিক্রি করে দিল শুধুমাত্র এই কারণেই যে সেটা হলো খোঁড়া। ঘোড়াটা হলো লেম বা খোঁড়া। তাহলে এখানে বিকজটা কি? বিকজটা কোন পার্টস অফ স্পিচ? কনজাংশন। কেননা দুটো ক্লজকে যোগ করেছে, তাহলে এটা কি? এটা হচ্ছে কনজাংশন, কি তাই তো? এবার ধরো এখানে কি বলছে না শুধুমাত্র এই কারণে, শুধুমাত্র এই কারণেই। তাহলে এই সিম্পলি কথাটা কি? এটা অ্যাডভার্ব। এটা কাকে কোয়ালিফাই করছে? না বিকজকে। তাহলে এবার দেখো অ্যাডভার্ব কনজাংশনকেও কোয়ালিফাই করছে। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? এবার লাস্ট কি বলেছিলাম না অ্যাডভার্ব অ্যাজ এ হোল একটা সেন্টেন্সকেও কোয়ালিফাই করতে পারে। ধরো ফর এক্সাম্পল আমি বললাম ফরচুনেটলি he escaped from the accident. মানে সৌভাগ্যবশত সে দুর্ঘটনাটা থেকে রক্ষা পেল। সৌভাগ্যবশত সে দুর্ঘটনাটা থেকে রক্ষা পেল। তো এই যে ফরচুনেটলিটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব, তাই না? তো এটা কাকে কোয়ালিফাই করছে? শুধু হি কে, না এসকেপ কে, না ফ্রম কে, না দ্য অ্যাক্সিডেন্ট কে? কাকে কোয়ালিফাই করছে বলো? পুরো সেন্টেন্সটাকেই কোয়ালিফাই করছে যে সৌভাগ্যবশত সে দুর্ঘটনাটা থেকে রক্ষা পেল। সো আমি যেটা বলছিলাম যে অ্যাডভার্ব হলো একমাত্র পার্টস অফ স্পিচ যার ক্ষমতা আছে একটা পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করা। আমি সবাইকে বোঝাতে পেরেছি? সবার কাছে ক্লিয়ার? বেশ, ক্লিয়ার তো? এবার আমরা আসবো প্রিপোজিশনে। দেখো প্রিপোজিশন আমরা কাকে বলি? প্রিপোজিশন আমরা কাকে বলি? কে বলবে? ওই আমি শুনতে চাইনি, মানে আমি ডেফিনেশন শুনতে চাইনি, আমাকে বেসিক বাংলায় বুঝিয়ে দিতে হবে। কে বলবে বলো? আরে চেষ্টা করো না। ফ্রেন্ডলি ক্লাস, এখানে কোনো রকম হেজিটেট করো না। আমি যেরকম ভাবে তোমাদের সঙ্গে একদম মানে যেটুকু যা যেখানে যার সমস্যা হবে আমাকে অবশ্যই জানাবে সবাই। কোনো হেজিটেট করো না, কেউ জানাতে। একদম ফ্রেন্ডলি ক্লাস আমার যে কোনো ক্লাস হলো। তো এটা বলো কি হতে পারে? প্রিপোজিশন হলো সেই পার্টস অফ স্পিচ যে নাউন এবং প্রোনাউনের আগে বসে, যে নাউন এবং প্রোনাউনের আগে বসে অন্যান্য পার্টস অফ স্পিচের সঙ্গে নাউন বা প্রোনাউনের সম্পর্ক তৈরি করে। যেমন ধরো আমি যদি বলি, হয়তো বললাম দ্য বুক ইজ দ্য টেবিল। এই কথাটার কোনো মানে হয়? হয় জিআইতে হয়, জিআইতে এরম দেয়, তাই না? বইটি হলো টেবিল। কিন্তু দেখো আমি যদি এখানে লিখে দিই দ্য বুক ইজ অন দ্য টেবিল, এবার এর একটা মানে তৈরি হয়, কি তাই তো?
তাহলে এই অনটা কি করলো না, এটা একটা নাউন, এই নাউনের সাথে অন্য নাউন এবং ভার্বের সম্পর্ক তৈরি করলো। আমি সবাইকে বোঝাতে পেরেছি? এই নাউনের সাথে অন্য নাউনের এবং ভার্বের সম্পর্ক তৈরি করলো এই প্রিপোজিশনটা। বলো, সবার কাছে ক্লিয়ার? স্যার এই সেন্টেন্সটাই ওই দাটার আর্টিকেলের সঙ্গে কোনো সম্পর্ক আছে? আর্টিকেল তো আছেই, আর্টিকেলটা তো নাউনকেই রিলেট করছে, আর্টিকেলটা তো নাউনকেই মানে ফোকাস করছে। ওই জন্য বললাম যে প্রিপোজিশনের কাজ হলো কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে অন্যান্য পার্টস অফ স্পিচের সঙ্গে সেই নাউন বা প্রোনাউনের সম্পর্ক তৈরি করা। বোঝা গেছে? কার মাইকটা অন আছে অফ করো। এবার ধরো আমরা প্রিপোজিশন কেমন ভাবে পড়বো বলো তো? ছবি এঁকে এঁকে আমরা পড়বো প্রিপোজিশন। যেমন ধরো একটা উদাহরণ দিই, আমরা এভাবে প্রিপোজিশন পড়বো। ধরো এই তিনটে নিয়ে আমাদের খুব গুলিয়ে যায়, অ্যাক্রস, থ্রু, অ্যাক্রস, থ্রু আর অ্যালং। খুব গুলিয়ে যায় আমাদের পরীক্ষায়। কিচ্ছু না, আমরা একটা করে ছবি এঁকে মনে রাখবো। অ্যাক্রস মানে হচ্ছে এটা, মানে এক পার থেকে আরেক পারে যাচ্ছে। দেখো, অ্যাক্রস মানে এক পার থেকে আরেক পারে যাচ্ছে। থ্রু মানে কি? থ্রু মানে হচ্ছে এটা, মানে কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে। থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে। আর অ্যালং মানে কি? অ্যালং মানে ধরো কিছু একটা চলছিল, কিছু একটা চলছিল, তার পাশ বরাবর আরেকটা চলছে। কিছু একটা যাচ্ছিল, তার পাশ বরাবর আরেকটা যাচ্ছে। এবার ধরো আমাকে হয়তো কোনো পরীক্ষা দিল, ধরো বললো, আমি বুঝি থ্রু মানে ম্যাডাম কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে। দেখুন, অ্যাক্রস মানে এক পার থেকে আরেক পারে যাওয়া, অ্যাক্রস মানে এক পার থেকে আরেক পারে যাওয়া। থ্রু মানে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, আর অ্যালং মানে কিছু একটা চলছে, তার পাশ বরাবর আরেকটা চলছে। আমি উদাহরণ দিয়ে সব বুঝতে পারবে। ধরো বললাম, আরতি সাহা, আরতি সাহা swam, swam dash the English channel. আরতি সাহা swam dash the English channel. কি হবে এখানে? নিজেরা বলো। অ্যাক্রস, অবশ্যই অ্যাক্রস, এক পার থেকে আরেক পারে গেছে, এক পার থেকে আরেক পারে গেছে। কিন্তু আমি যদি বলি the train, the train passed dash Jawhar tunnel, the train passed dash Jawhar tunnel. কি বলবো? ট্রু। অবশ্যই ট্রু, মানে এটার মধ্যে দিয়ে গেছে। কি বলো, আর কোনো ডাউট থাকছে? ধরো বললাম, he used to, he used to walk, he used to walk dash the railway track, he used to walk dash the railway track. কি হবে? অ্যালং হবে, অ্যালং। অ্যালং মানে রেলওয়ে ট্র্যাকের পাশ বরাবর সে হাঁটে। বলো, বোঝা গেছে সবার? কারোর কোনো কনফিউশন আছে? এবার ধরো তোমাকে যদি আরেকটু ঝামেলাকর কোশ্চেন দেয়, হয়তো বললো দ্য প্রাইজ, দ্য প্রাইজ ওয়াজ কনফার্ড, দ্য প্রাইজ ওয়াজ কনফার্ড টু হিম, টু হিম ড্যাশ দ্য কমিটি, ড্যাশ দ্য কমিটি। কি হবে? কমিটির মধ্যে দিয়ে তাকে প্রাইজটা দেওয়া হচ্ছে। ধরো এখানে বাই নেই, বাই থাকলে বাই হতো, তাহলে এই তিনটের মধ্যে কোনটা হতে পারে? থ্রু স্যার। থ্রু, অবশ্যই। কমিটির মধ্যে থেকে তাকে প্রাইজটা দেওয়া হয়েছে, মানে প্রাইজটা এসছে কমিটির মধ্যে দিয়ে। বোঝাতে পেরেছি সবাইকে? বলো। বলছি ওই হি ইউজ টু ওয়াক এই সেন্টেন্সটাতে ইউজ টুর ব্যবহারটা একটু বলবেন। ইউজ টু মানে মনে রাখবে কোন পাস্ট হ্যাবিটকে ইন্ডিকেট করে, এটা মোডাল ভার্ব। এই যে ইউজ টু কথাটা, এটা হচ্ছে মোডাল ভার্ব। আর মোডাল ভার্বের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম V1 ফর্ম বসে। তো এই ইউজ টু কথাটার মানে হচ্ছে কোনো মানে
পাস্ট কোনো হ্যাবিটকে বোঝায়, কোনো পাস্ট হ্যাবিটকে ইন্ডিকেট করে। মানে সে আগে রেলওয়ে ট্র্যাক বরাবর হাঁটতো, এটা বোঝাচ্ছে। এবার তুমি যে প্রশ্নটা করলে সেই প্রশ্ন অনুযায়ী লাস্ট বছর সিএইচএসএল এর আগের যে সিএইচএসএল পরীক্ষাটা হলো সেটাতে এরকম ভুল দুটো দিয়েছিল। এই পেজটা মুছে দেবো, সবার লেখা হয়ে গেছে? স্যার না স্যার। তাড়াতাড়ি লিখুন। দেখো তুমি যেটা বললে ঠিক এই রিলেটেড একটা ভুল ছিল। প্রশ্নটা দিয়েছিল আই বা আই ছিল না, সরি, হি uses to study / till midnight. He uses to study till midnight and / then he goes to bed. স্যার কোথায় ভুল আছে বলুন তো? স্ল্যাশ দিয়ে নো এরর, কোথায় ভুল আছে বলুন তো? স্যার ওটা ইউজড হবে, একদম। ইউজেস যেটা ইউসেস টু বলে কোনো কথা হয় না, ইউসেস টু বলে কোনো কথা হয় না। তাহলে কথাটা কি হবে? ইউজড টু কথাটা কোনো পাস্ট হ্যাবিটকে ডিনোট করে, সো উই হ্যাভ টু ইউজ হিয়ার ইউজড টু। দিস ইজ দ্য রং ইন দিস সেন্টেন্স। আমি বোঝাতে পারলাম সবাইকে? আরো আমরা বেশ কিছু কিছু ঝামেলাকর জায়গা, যেমন ধরো প্রিপোজিশন নিয়ে আলোচনা করছিলাম, আরো দু একটা জিনিস আলোচনা করে নি, কেননা প্রিপোজিশনটা ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল থিংস ইন পার্টস অফ স্পিচ। পেজটা মুছলাম, পেজটা মুছছি। হ্যাঁ স্যার। এবার ধরো, যেমন ধরো আমাকে ইন আর ইনটু তফাৎ বলতে পারো? কেউ বলতে পারো ইন আর ইনটু তফাৎ? পারবে, সবাই পারবে, আমি জানি সবাই পারবে। বলো না। ইনটা এমনি মধ্যে আর ইনটু মানে বাইরে থেকে ভিতরে। একদম, ভেরি গুড স্যার। ইন মানে অলরেডি মধ্যে রয়েছে, আর ইনটু মানে হচ্ছে বাইরে থেকে এসে কোনো মোশনে, কোনো একটা মোশনে কোনো কিছুর ভিতরে লাফিয়ে পড়া। বাইরে থেকে এসে একটা মোশনে কোনো কিছুর ভিতরে লাফিয়ে পড়া। যেমন ধরো আমি হয়তো বললাম, আমি লিখছি না, শুনলেই বুঝতে পারবে। ধরো বললাম দ্য বয়েজ ওহিদুল ইসলাম এত লেট কেন? জি স্যার, ওই একটু নামাজ পড়তে গেছিলাম তো তার জন্য স্যার। আচ্ছা, সবাইকে কিন্তু বলছি এটা কিন্তু মানে পেড ক্লাস, এবং এটা কিন্তু প্রত্যেককে টাইমলি জয়েন করতে হবে। খুব দরকার পড়লে, যেটা ওর আজকে এটা তো হতেই পারে, এই ধরনের কোনো ভীষণ সমস্যা ছাড়া সবাই কিন্তু টাইমলি জয়েন করবে। ওকে স্যার, আসলে আজকে ওই আসলে ভুলেও গেছিলাম, এখনই হঠাৎ মনে পড়লো। ঠিক আছে, ঠিক আছে, এটাও বলে দেবো। আচ্ছা, যেটা বলছি, হ্যাঁ বলো। স্যার বলছি ইন আর ইনটুটা আরেকবার বলবেন বাংলা মানেটা। ইন মানে দেখুন, ইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে রয়েছে অলরেডি। ধরো বললাম দ্য বয়েজ সোয়াম ড্যাশ দ্য রিভার। মানে কি, ছেলেগুলি নদীতে সাঁতার কাটছে, তার মানে নদীর মধ্যে বোঝাচ্ছে, ইন বোঝাচ্ছে, তাই না? এবার ধরো আমি বললাম দ্য বয়েজ জাম্পড ড্যাশ দ্য রিভার, তখন কি হবে? এবার দেখো বাইরে থেকে এসে লাফ মেরে নদীতে পড়ছে। আমি বোঝাতে পেরেছি? বাইরে থেকে এসে লাফ মেরে নদীতে পড়ছে, তখন হয়ে যাবে ইনটু। সেম জিনিস যদি ইনটু হয়, মনে রাখবো একই জিনিস হচ্ছে অন আর অন টু, এই দুটো একই জিনিস। অন মানে কি? অন মানে হচ্ছে কোনো কিছুর ওপরে রয়েছে, অন মানে কোনো কিছুর ওপরে টাচ হয়ে রয়েছে। আর অন টু মানে বাইরে থেকে এসে কোনো কিছুর ওপরে লাফিয়ে পড়ছে। ইনটু মানে যেরকম ভিতরে লাফিয়ে পড়ছে, অন টু মানে কোনো কিছুর ওপরে লাফিয়ে পড়ছে। দেখো অন মানে আমি জানি, ধরো বললাম দ্য বুক ইজ অন দ্য টেবিল,
দ্য বুক ইজ অন দ্য টেবিল, এটা বলতেই পারি। কিন্তু অন টু কিরকম? ধরো বললাম হি জাম্পড ড্যাশ হিজ হর্স, হিজ রানিং হর্স, হি জাম্পড ড্যাশ হিজ রানিং হর্স and rode away, rode ROD, rode away, মানে সে তার ছুটন্ত ঘোড়ার পিঠে লাফিয়ে উঠলো, সে তার ছুটন্ত ঘোড়ার পিঠে লাফিয়ে উঠলো এবং মানে রাইড করে চলে গেল এবং চালিয়ে চলে গেল। তাহলে এখানে কি ঘোড়ার পিঠের উপরে লাফিয়ে উঠলো, তাই না? তখন এখানে হবে অন টু। আমি বোঝাতে পেরেছি সবাইকে? হ্যাঁ স্যার। সেম আর একটা ঝামেলা দেয়, অন, আপন, ওভার আর অ্যাবভ। এই চারটের মানেই ওপরে, এই চারটের মানেই ওপরে। বাট তফাৎ কি বলতে পারো? অন মানে উপরে, আপন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাবভ মানে উপরে। বাট তফাৎ কি না দেখো স্যার একটা টাচ করে থাকে আর একটা স্যার একটু উপরে আর একটা খুবই উপরে। আর আপন মানে তাহলে ম্যাডাম? স্যার আপনটা জানি না। দেখো অন মানে হচ্ছে কোনো কিছুর সাথে টাচ করে আছে, কোনো কিছুর সাথে টাচ করে আছে অন্য কোনো কিছু, ওকে? আপন মানে টপকে চলে গেল, টাচ না করে টপকে চলে গেল। ধরো বললাম দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য টেবিল, তার মানে কি টেবিলটার এক প্রান্ত থেকে লাফ দিয়ে সেটাকে টপকে চলে গেল, দ্যাট ইজ আপন। বোঝাতে পারলাম? ওভার মানে হচ্ছে বলো, ওভার মানে কোনো স্মল ডিস্টেন্সকে বোঝায়, ওভার মানে কোনো স্মল ডিস্টেন্সকে বোঝায়। যেমন ধরো আমার মাথার উপরে ফ্যান ঘুরছে, আমার মাথার উপরে ফ্যান ঘুরছে, কিন্তু ফ্যানটা কি আমার মাথা টাচ করে আছে? না। তখন আমি কি বলবো? বলবো এ ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। বোঝাতে পারলাম? কিংবা ধরো নদীর উপরে একটা ব্রিজ আছে, ব্রিজটা কি নদীর জলকে টাচ করে আছে? না। তাহলে কি বলবো? বলবো আ ব্রিজ ইজ বিল্ট ওভার দ্য রিভার। সবার বোঝা গেছে? বোঝা গেছে? আর অ্যাবভ মানে কি? আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ স্যার। অ্যাবভ মানে কি? অ্যাবভ মানে হচ্ছে বোঝায় অনেক উপরে। ধরো বললাম an aeroplane is flying above my head, a kite is flying above my head, আমার মাথার অনেক উপরে একটা ঘুড়ি উঠছে, ওকে? বাট এই জিনিসটা মনে রেখো, যদি এক্স্যাক্টলি কথাটা থাকে, এই এক্স্যাক্টলি কথাটা যদি থাকে, তাহলে স্মল ডিস্টেন্সের জন্যও অ্যাবভ কথাটা বসবে। যদি এক্স্যাক্টলি কথাটা থাকে তাহলে স্মল ডিস্টেন্সের জন্যও কিন্তু অ্যাবভ বসবে। যেমন ধরো ফর এক্সাম্পল বললাম এ ফ্যান, আ সিলিং ফ্যান ইজ মুভিং বা রিলিংও বলতে পারি, এক্স্যাক্টলি ড্যাশ মাই হেড, এক্স্যাক্টলি ড্যাশ মাই হেড। কি হবে? হওয়া উচিত ছিল ওভার, কিন্তু যেহেতু এক্স্যাক্টলি কথাটা রয়েছে সেজন্য এখানে কিন্তু হয়ে যাবে অ্যাবভ। সবাইকে বোঝাতে পারলাম? এরকম আমি প্রিপোজিশন গুলো জাস্ট ছবি এঁকে এঁকে বোঝাবো, দেখবে অনেক ইজি হয়ে গেছে প্রিপোজিশন। আর সবচেয়ে বড় কথা প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করতে হবে। বেশ, মুছে দিই এটা। এক্সাম নেবেন তো? বলো। মানে এক্সামের ব্যবস্থা নেবেন আপনি তো? কিসে? মানে এই যে ক্লাস টেস্ট গুলো নেবেন পড়ানোর পর, হ্যাঁ, তার উপরে ক্লাস টেস্ট থাকবে? অবশ্যই স্যার, কি বলছেন? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ক্লাস টেস্ট থাকবে না মানে? ক্লাস টেস্ট তো টপিক ওয়াইজ থাকবেই, তার সঙ্গে রেগুলার আরো বিভিন্ন রকমের কাজ থাকবে, মানে ঠিক আছে, প্র্যাকটিসটা রেগুলার চালাতেই হবে। বেশ,
এবার দেখো তাহলে প্রিপোজিশন তো আমরা আলোচনা করলাম। নেক্সট ওয়ান আমরা, আচ্ছা প্রিপোজিশনের আরো দু একটা জিনিস একটু ঝামেলাকর জায়গা বলে নিই। যেমন ধরো ডায়েট, ডায়েট এরপরে কি প্রিপোজিশন বসে কেউ বলতে পারবে আমাকে? ডায়েট অফ, স্যার অনেকগুলো বসে, 3-4টে বসে। কিরকম ম্যাডাম, কি কি বসে, কি কি বসে? স্যার ডায়েট ফর বসে, যেমন আমরা দেশের জন্য তফাৎ মারা কি? গেলে সেটা হ্যাঁ। ডায়েট ফর। দেখো ডায়েট দেশের জন্য অফ মারা বসে, গেলে। ডায়েট অফ Diet বসে, of ডায়েট লোকে মারা ফ্রম গেলে। বসে, ভেরি গুড, ডায়েট ফ্রম, ডায়েট ফর বসে, ডায়েট দেশের জন্য বাই মারা গেলে। বসে, একদম, ডায়েট ইন বসে, সবই বসে। বাট তফাৎটা কি? ডায়েট অফ কখন হয় না, যখন কোনো প্রলংড ইলনেস বোঝায়, যখন কোনো প্রলংড ইলনেস বোঝায়, দীর্ঘস্থায়ী কোনো অসুখে মারা গেছে। যেমন ধরো বললাম হি ডায়েড ড্যাশ ক্যান্সার, হি ডায়েড ড্যাশ এইডস, হি ডায়েড ড্যাশ কোভিড-19, সব অফ, যেগুলো দীর্ঘস্থায়ী অসুস্থতা। ওকে। ফ্রম কখন হয় না, যেগুলোকে সাডেন কোনো কিছু হয়, সাডেন, যেমন ধরো অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, অথবা হয়তো বললাম হার্ট অ্যাটাক, সাডেন হয় এগুলো, তাই না? আরেকটা ফ্রমের সাথে হয়, সেটা হওয়াটা উচিত নয়, তবু ফ্রমের সাথে হয়, সেটা হচ্ছে ম্যাল নিউট্রিশন। হি ডায়েড ফ্রম ম্যাল নিউট্রিশন, দে ডায়েড ফ্রম ম্যাল নিউট্রিশন। ওকে। ফর কখন হয়? এটা মানে কি ম্যাল নিউট্রিশন? ম্যাল নিউট্রিশন মানে ম্যাডাম হচ্ছে অপুষ্টি, অপুষ্টি। এবার দেখো অপুষ্টিটা অ্যাকচুয়ালি তো প্রলংডই হওয়া উচিত, তাই না? মানে একদিন অপুষ্টিতে ভুগে নিশ্চয়ই কেউ মারা যায় না, দীর্ঘদিন অপুষ্টিতে ভুগতে ভুগতেই মারা যায়, তো সেটার জন্য অফই হওয়া উচিত, কিন্তু ইংলিশে ম্যাল নিউট্রিশনের আগে ফ্রম বসানো হয়। এটা চিরাচরিত নিয়ম চলে আসছে, কেন আমি বলতে পারবো না। এবারে ফর কথাটা কেন না, যখন কোনো নোবেল কজকে বোঝায়, কোনো মহৎ উদ্দেশ্যকে বোঝায়। যেমন ধরো বললো হি ডায়েড ফর হিজ কান্ট্রি, এই কথাটার অ্যাকচুয়াল মিনিং কি? ফর দ্য সেক অফ, মানে সে তার দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে, সে তার দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে। ওকে। আর ডায়েট বাই কখন হয়? অ্যারিস্টটল ডায়েট বাই পয়জন, অ্যারিস্টটল ডায়েট বাই পয়জন। ওকে। বিষ দিয়ে কোনো হত্যা বোঝালে। ইন কখন হয়? কোনো প্লেসকে বোঝালে, হি ডায়েড ইন ব্যাটেল ফিল্ড, হি ডায়েড ইন হসপিটাল, যা খুশি বলো, কোনো প্লেসকে ইন্ডিকেট করবে। আবার অনও হতে পারে, অনও হতে পারে ডায়েডের পরে। অন কখন? কোনো ডেটকে বোঝায়, ধরো বললো হি ডায়েড অন 15th জানুয়ারি, হি ডায়েড অন 15th জানুয়ারি, তাও হতে পারে। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? এরকম কিন্তু প্রিপোজিশনকে নিয়ে আমাদের ঝামেলাকর জায়গাগুলো পড়তেই হবে। আর একটা লাস্ট বলে আমি পরের টপিকে যাব, সেটা হচ্ছে বলতো ম্যারেট কথাটার পরে কোন প্রিপোজিশন বসে? ম্যারেট স্যার দুটো বসে। কি কি বসে ম্যাডাম বলুন, বলুন কি কি বসে? স্যার এখন খেয়াল আসছে না। বেশ, ঠিকই বলেছেন উনি, ম্যারেটের পরে দুটো বসে, একটা হচ্ছে ম্যারেড টু, আর একটা হচ্ছে ম্যারেড উইথ। এটা সমজাতি আর এটা বিপরীত। বিপরীত মানে স্যার কিরকম, একটু উদাহরণ দিয়ে বোঝান। মানে অন্য কাজ থেকে। কি সর্বনাশ! আর তাহলে সমজাতীয় মানে আপনি কি মিন করতে চাইছেন? আমাদের দেশে নয় আর্টিকেল 377 অ্যাপ্রুভ হয়ে গেছে, তাই বলে আপনি সমজাতীয় বিবাহ কি বলতে চাইছেন? ব্যাপারটা সম্পর্ক না না না, ওরকম নয় আচ্ছা। ব্যাপারটা। নির্দিষ্ট করে নাম বলে দিলে। স্যার নাম তো বলবেই স্যার, বিয়ে হলে নাম বলবে না? এ কি কথা? বিয়ে হলে নাম স্যার ওটা স্যার রেজিস্ট্রির ব্যাপার কিছু ছিল মনে হচ্ছে, আমার খেয়াল আসছে না। রেজিস্ট্রি তো সবে সবে উঠেছে ম্যাডাম, তার আগে বিয়ে হতো না।
আইনি বিয়ে তো সবে সবে উঠেছে, তার আগে বিয়ে হতো না? কোনোটাই নয়। দেখো ব্যাপারটা হচ্ছে এটা কেন হয় সেটা আমারও জানা নেই। কেন হয় এটা? কেননা অ্যাকচুয়ালি যদি মনে রাখবে, মানে ছেলের নামটা যদি আগে থাকে, ধরো বললো রাহুল ইজ ম্যারিড, রাহুল ইজ ম্যারিড ড্যাশ রিয়া, তখন কি হবে? যদি ছেলেটার নাম আগে আছে তখন বসবে টু। যদি উল্টে দেয়, মেয়েটার নাম আগে থাকে, তখন কি হয়ে যাবে? উইথ। এবার কেন হয় আমাকে প্রশ্ন করবেন না। ব্যাপারটা হচ্ছে দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো খুব বেশি দিন আসেনি। 1600 শতাব্দীতেও যে ইংলিশ ভাষা ব্যবহার করা হতো শেক্সপিয়ারের আমলে, যদি কেউ পড়ে থাকো তোমরা জানবে, তখনও ইংলিশ ভাষা ছিল অনেক জটিল। এবারে ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে না, প্রিপোজিশন কেমন ভাবে আবিষ্কার হয়েছে গল্প জানো কেউ? কেউ জানো? আগে ইংলিশে কোনো প্রিপোজিশন ছিল না। এই যে প্রিপোজিশন গুলোকে আমরা পড়ি না, অন, টু, আপ, উইথ, বাই, এরকম কোনো প্রিপোজিশন ইংলিশে ছিল না। ঘটনাটা এরকম ঘটেছিল যে ইংল্যান্ডের কোনো একটা রাজকুমার, সে হল্যান্ডের একটা রানীকে নিয়ে পালিয়ে আসে। ইংল্যান্ডের রাজকুমার, সে হল্যান্ডের রানীকে দেখে ভালো লাগে, তাকে যুদ্ধে হারিয়ে দিয়ে রানীকে নিয়ে পালিয়ে আসে। এবার পালিয়ে এসে দেখা যাচ্ছে নতুন বউকে বিয়ে করে এনেছে, দেখা যাচ্ছে সে তো ভাষা কিছু বুঝতে পারছে না। এবার সে চিন্তায় পড়ে গেছে, কি হলো, বউয়ের সাথে একটু গল্প টল্প করবো, সে ভাষা বুঝতে পারছে না। এবার রাজা কি করেছে, যত সভা পণ্ডিত আছে সবাইকে ডেকেছে, ডেকে বলছে যে তোমরা একটা কাজ করো, যাতে আমার বউ আমার কথা ভালোভাবে বুঝতে পারে, তোমরা সেটা আমার বউকে শেখাও। এবারে রাজপণ্ডিতরা তো মাথা চুলকোতে তারা দেখলো লাস্টে যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন ঢোকানো হয় তাহলে সেটা বুঝতে অনেক ইজি হয়ে যায়। সেই থেকে প্রিপোজিশনের জন্ম 1600 শতাব্দীতে, 16th সেঞ্চুরিতে। তার আগে প্রিপোজিশন ছিল না ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এবার এই যে গল্পটা, যে ছেলের নামটা আগে থাকলে ম্যারিড টু হয়, মেয়ের নামটা আগে থাকলে ম্যারিড উইথ হয়, এগুলো হচ্ছে ওই রাজপণ্ডিতদের ঠিক করা জিনিস। তো এই আজীবন এরকম চলতেই থাকছে। বুঝতে পারলে তো ব্যাপারটা? স্যার বলো। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, বলছি এই হি গট ম্যারিড এই সেন্টেন্সটা গটের ব্যবহারটা কি? গটের তো কোনো মানে গটের বোঝায়? ব্যবহারটা এখানে পার্টিসিপল হয়ে যাচ্ছে, এখানে গট পুরোপুরি পার্টিসিপল হয়ে যাচ্ছে। হি গট ম্যারিড যেটা বলছো, গটটা এখানে পারফেক্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে। আমরা আসবো, সব আলোচনা করব। ওকে স্যার। তো মোটামুটি প্রিপোজিশন সবার কাছে ক্লিয়ার। এবার ধরো আমরা যেখানে ছিলাম গ্রামারে, কনজাংশন। কনজাংশন আমরা কাকে বলি? কনজাংশন আমরা কাকে বলি? মনে রাখবো, কনজাংশন হলো সেই পার্টস অফ স্পিচ যার দ্বারা দুটো ওয়ার্ডও যুক্ত হয়, দুটো ক্লজও যুক্ত হয়, দুটো ফ্রেজও যুক্ত হয়, আবার অ্যাজ এ হোল দুটো সেন্টেন্সও যুক্ত হয়। কনজাংশনের কাজ হচ্ছে জয়েন করা, দুটো ওয়ার্ডও যুক্ত করতে পারে, দুটো ফ্রেজও যুক্ত করতে পারে, দুটো ক্লজও যুক্ত করতে পারে, আবার দুটো সেন্টেন্সকেও যুক্ত করতে পারে। কনজাংশন কি কি হয়? অ্যান্ড, বাট, ইয়েট, সো, দেয়ারফোর, আরো প্রচুর হয়, বিফোর, এগুলোও সব কনজাংশন হিসেবে ব্যবহার হয়। ক্লিয়ার? তাহলে এগুলো আমরা একটা সাম আপ আইডিয়া পেলাম গ্রামারটা নিয়ে। এবার ধরো আর্টিকেল আমাদের পড়তে হবে। আমরা আর্টিকেলের ইউসেজ জানি। আর্টিকেল কি কি? তিনটে আর্টিকেল, এ অ্যান্ড দি। তার মধ্যে এ আর এন কে বলা হয় ইনডিফিনাইট আর্টিকেল, আর দা কে বলা হয় ডেফিনিট আর্টিকেল, তাই না? এবার এখান থেকে আমাদের কিছু কিছু জায়গা পড়তে হয় যে কোথায় কোথায় আর্টিকেলের ব্যবহার হয় না। বেসিক জিনিস আমরা জানি যে কোনো কনসোনেন্টের আগে এ বসে আর ভাওয়েলের আগে এন বসে, কিন্তু আবার উল্টো হয়ে যায় যে কিছু কিছু কনসোনেন্ট যেগুলোর উচ্চারণ ভাওয়েলের মতো
সেগুলোর আগে অ্যান বসে। আবার কিছু কিছু ভাওয়েল যেগুলোর উচ্চারণ কনসোন্যান্টের মতো, সেগুলোর আগে এ বসে। এগুলো আমরা জানি। যেমন ধরো এ ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি, দেখো ইউটা অ্যাকচুয়ালি ভাওয়েল, কিন্তু ইউ কে উচ্চারণ করো ইউ ইউ ওয়াই, ওয়াই এর মতো উচ্চারণ আসছে না, সেই জন্য ইউ কে বলা হয় সেমি ভাওয়েল। ওকে। আবার ধরো বললাম অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট শুরু হচ্ছে এইচ দিয়ে, কিন্তু উচ্চারণ করো অনেস্ট, ও ও, যেন ও এর মতো উচ্চারণ আসছে না, তাই না? তাহলে সেই জন্য অনেস্ট কনসোনেন্ট দিয়ে শুরু হলেও যেহেতু ভাওয়েলের মতো শুনতে লাগে, ওই জন্য ওর আগে আর্টিকেল অ্যান বসে। এছাড়াও আমাদের বিশেষ করে পড়তে হয় যে কোন কোন কিসের আগে আর্টিকেল বসে না, সেটাও খুব ভাইটাল। বাকিগুলো দাঁড়িয়ে আছে এর উপরে, এইগুলো শেখার উপরে বাকিগুলো দাঁড়িয়ে আছে। যেমন কন্ডিশনাল সেন্টেন্স, কোশ্চেন ট্যাগ একটা চ্যাপ্টার আছে, সেটাও পড়তে হবে আমাদের একটুখানি, কোশ্চেন ট্যাগ। যেমন ধরো ভয়েস চেঞ্জ নতুন করে কিছু বলার নেই, ন্যারেশনও কিছু বলার নেই, ক্লজ আমরা শিখবো, বাট এগুলোর পরে ট্রান্সফরমেশনও তাই, এগুলোর পরে অ্যান্ড জেরান্ড পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ, সেটাও আমরা শিখবো ওগুলোর পরে। তাহলে এই হচ্ছে আমাদের মোট গ্রামার। আমি গ্রামারটাকে একটা সাম আপ করে দিতে পারলাম? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। এই জায়গাটা আজকের ক্লাসে খুব দরকার ছিল, খুব ভাইটাল জায়গা ছিল এটা, প্রথম দিনটা সাম আপ করে দেওয়া। এবার ধরো আমরা জানি গ্রামারে কি কি কোশ্চেন থাকে না, এরর কারেকশন থাকে, দেন আমাদের একই কোশ্চেন সেটাকে জাস্ট স্ট্রাকচারটাকে চেঞ্জ করে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করে দিতে পারে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। অ্যান্ড নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। একই কোনো সেন্টেন্সকে এরর কারেকশন হিসাবেও দিতে পারে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হিসাবেও দিতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবেও দিতে পারে। এরর কারেকশন হিসাবে বেশি দেয় পিএসসির পরীক্ষায় বা স্টাফ সিলেকশন এসএসসির পরীক্ষায়, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হিসাবে দেয় বেশি ডব্লিউবিসিএস এ বা পিএসসি তে। ওকে। আর এসএসসি তেও প্রচুর দেয়, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা বেশি দেয় ডব্লিউবিসিএস। একই কোশ্চেনকে ঘুরিয়ে এরর কারেকশন হিসাবে না দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে দিয়ে দেয়। ওকে, এগুলো আমরা দেখবো এক এক করে সব। নেক্সট ওয়ান আমাদের ভাইটাল পার্ট, দ্যাট ইজ ভোক্যাব। ভোক্যাব মানে কি? ভোকাবুলারি মানে হচ্ছে শব্দভাণ্ডার। হ্যাঁ, এখান থেকে আমাদের কি কি পড়তে হয়? পড়তে হয় সিনোনিমস, সিনোনিমস, অ্যান্টোনিমস, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ। ওকে। ওয়ান ওয়ার্ড, এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, যেটাকে আমরা বাংলায় বলি বাগধারা, প্রবাদ, প্রবচন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। আর কি পড়তে হয় না, প্রেফিক্স, সাফিক্স, প্রেফিক্স, সাফিক্স, and the last one is spelling. Choose the correct spelling. এই 6টা পার্ট আমাদের থাকে ভোক্যাব পার্টের মধ্যে। সিনোনিম, অ্যান্টোনিম, আগে হোমোনিম বলে একটা থাকতো, সেটা আর এখন পরীক্ষায় দেয় না। স্যার ফ্রেজাল ভার্ব এর মধ্যে ওই ফ্রেজ রয়েছে, ফ্রেজ রয়েছে। সোমনাথ সর্দার, সোমনাথ সর্দার, সোমনাথ সর্দার, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেরি হয়ে গেছে স্যার, আমি বুঝতে পারিনি আজকের ক্লাস হবে, কালকে ছিল, আজকের তো হঠাৎ। আমি তো গ্রুপে লিখে দিয়েছিলাম, গ্রুপ ফলো রাখোনি? স্যার গ্রুপটা দেখা হয়নি স্যার। আচ্ছা, এটা আমারই একটা প্রবলেমের জন্য হয়েছে আজকের দিনটা, কিন্তু নেক্সট ডে থেকে, নেক্সট ডে থেকে অ্যালার্ট করে দিচ্ছি, কিন্তু একদম টাইমলি ক্লাসে জয়েন করতে হবে। ঠিক আছে স্যার, গ্রুপটা আমি চেক করে দিই স্যার। ওটা বেশ, এবারে আমরা আসবো তাহলে যেটা বলছিলাম, তাহলে এগুলো আমাদেরকে পড়তে হবে কি কি? সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম, ফ্রেজ। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম আমরা কেমন ভাবে পড়বো তোমরা জানো,
আমি ক্লাসে বেশ কিছু সিনোনিম অ্যান্টোনিম প্রায় দিনই লেখাতাম, এবং যারা অন্য ব্যাচ থেকে এসছো তারাও জানো যে আমি কেমন ভাবে সিনোনিম অ্যান্টোনিম দিই। সবাই জানো তো? সবাই জানো তো আমি কেমন ভাবে সিনোনিম অ্যান্টোনিম দিই? হ্যাঁ স্যার দেখেছি, আমি ওই ফ্রি ক্লাস দেখেছিলাম। নর্মাল ব্যাচে সবাই দেখেছো, সিনোনিম অ্যান্টোনিম আমি একসাথে দিয়ে দিচ্ছি। এবারে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কার মাইক অন আছে? মাইকটা অফ করো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি? এক কথায় প্রকাশ। আমি আজকে আসবো এক কথায় প্রকাশ নিয়ে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। ফ্রেজ যেটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব, যেটা গ্রুপ ভার্ব এক্ষুনি একজনকে বললেন। আর ইডিয়মস মানে যেটাকে বলা হয় বাগধারা বা প্রবাদ প্রবচন। ওকে, আর প্রেফিক্স সাফিক্স আর স্পেলিং। এবার দেখো ভোক্যাব নিয়ে আমি প্রথম দিন ক্লাসে আমাদের সিনোনিম অ্যান্টোনিমের স্টক অফ ওয়ার্ড বাড়ানোর জন্য আমি একটা প্রসেস বলেছিলাম, দ্যাট ইজ রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড, এই যে রুট ওয়ার্ড, রুট কথাটা মানে কি? রুট কথাটার মানে হচ্ছে শিকড়। রুট কথাটার মানে হচ্ছে শিকড়। তো এই যে শিকড়টা থেকে বিভিন্ন ওয়ার্ড বেরিয়েছে। কেউ কি ছিলে আমি যখন রুট ওয়ার্ড বলেছিলাম ক্লাসে? হ্যাঁ স্যার ছিলাম। আচ্ছা, দেখো কিছু কিছু রুট ওয়ার্ড আমাদের মনে রাখতে হয়। যেমন ধরো আমি যদি বলি, সাইট। সাইট, এই সাইট কথাটার মানে হচ্ছে টু কিল, হত্যা করা। এখান থেকে বিভিন্ন ওয়ার্ড গেছে। নিজেকে হত্যা করা, সুইসাইড। গণহত্যা, টু কিল আ মাস, গণহত্যা, জেনোসাইড। বাচ্চাকে হত্যা, ইনফ্যান্টিসাইড। ভাতৃহত্যা, ফ্র্যাট্রিসাইড। মাতৃহত্যা, ম্যাট্রিসাইড। পিতৃহত্যা, প্যাট্রিসাইড। ওয়াইফ হত্যা, সরোরিসাইড। ওকে, বা ধরো পেস্ট মানে এদের হত্যা, ইনসেক্টদের হত্যা, পেস্টিসাইড। ভ্রূণ হত্যা, ফোয়েটিসাইড। সবগুলো এখান থেকে গেছে। যেমন ধরো ফিল, PHIL, ফিল, এটার মানে মনে রেখো, ফিল মানে হচ্ছে টু লাভ, ভালোবাসা। এবার ধরো এখান থেকে বিভিন্ন ওয়ার্ড আসতে পারে, এমন বিভিন্ন ওয়ার্ড যেগুলোর হয়তো মিনিং তুমি জানো অথবা জানো না। যেমন ধরো আমি কয়েকটা ওয়ার্ড লিখছি। ধরো বললাম বিবলিওফিল, বিবলিওফিল। ওকে, ফিলোলজি, বিবলিওফিল, ফিলোলজি, ফিলোলজি। বা টেকনোফিলিয়া, টেকনোফিলিয়া, টেকনোফিলিয়া। ওকে, বা থার্মোফিলিয়া, থার্মোফিলিয়া। সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। থার্মোফিলিয়া বা হাইড্রোফিলিয়া, হাইড্রোফিলিয়া। বা হেলিওফিলিয়া। এই ওয়ার্ডগুলো বিভিন্ন পরীক্ষায়, বিশেষত স্টাফ সিলেকশনের পরীক্ষায় বা WBCS এর পরীক্ষায় বারবার দিয়েছে। ওকে, বা ফিলোথেইজম, ফিলোথেইজম। এই ওয়ার্ডটা তো লাস্ট CGL এ ছিল, ফিলোথেইজম। বা ফিলোমিউস, লাস্ট MTS পরীক্ষায় ছিল ফিলোমিউস। আরো প্রচুর আছে, আরো প্রচুর আছে। ফিলাডেলফি, ফিলাডেলফি। এই সবগুলো দেখো হয়তো তুমি মানে জানো না, কিন্তু মানেগুলো গেস করে নিতে পারবে যদি তুমি ফিল কথাটার মানে জানো। ফিল কথাটার মানে হচ্ছে টু লাভ, ভালোবাসা। তো বিবলিওফাইল, প্রথমটা বিবলিওফাইল মানে কি হতে পারে? বিবলিওফাইল মানে কি হতে পারে? যে বই পড়তে, যে বই পড়তে ভালোবাসে মনে হচ্ছে। ওয়ান হু লাভস বুকস, যে বই পড়তে ভালোবাসে। তাহলে ফিলোলজি মানে কি? ফিলোলজি মানে, ফিলোলজি মানে মনে রেখো লাভার অফ ওয়ার্ডস,
লাভার অফ ওয়ার্ডস, যে শব্দ নিয়ে খেলতে ভালোবাসে, বিভিন্ন শব্দ নিয়ে যে খেলতে ভালোবাসে তাকে বলে ফিলোলজি। টেকনোফিলিয়া মানে কি বলতো? পারবে সবাই, সবাই পারবে। টেকনোফিলিয়া মানে কি? টেকনো শুনে কি মনে পড়ছে? টেকনোলজি। টেকনোলজি। সো এক কথায় লাভার অফ টেকনোলজি। লাভার অফ টেকনোলজি, দ্যাট ইজ টেকনোফিলিয়া। থার্মোফিলিয়া কি হবে বলতো? থার্মো শুনেই কি মনে পড়ে? থার্মো শুনেই কি মনে পড়ে? থার্মোমিটার। তো থার্মোমিটার মানে কি? টেম্পারেচার চেক করে যেটা। সো থার্মোফিলিয়া মানে লাভার অফ হাই টেম্পারেচার, লাভার অফ হাই টেম্পারেচার। বিভিন্ন ওই যারা বায়োলজি পড়েছে তারা বেশি ভালো জানবে, বিভিন্ন মাইক্রোবস বলে না, মাইক্রোবস এর বাংলা কি ভুলে গেছে, MICROBES, মাইক্রোবস এর বাংলা কি? অনুজীব। জীবাণু নয়, তা অনুজীব। অণুজীব। অণুজীব, হ্যাঁ অণুজীব। তো বিভিন্ন ধরনের দেখবে অণুজীব আছে যারা হচ্ছে বিভিন্ন খুব হাই টেম্পারেচারে তারা বসবাস করে, তো তাকে বলে থার্মোফিলিয়া। যেমন হাইড্রোফিলিয়া, হাইড্রোফিলিয়া মানে কি? জলে লাভার অফ ওয়াটার। আবার হাইড্রোফোবিয়া মানে হচ্ছে জলাতঙ্ক, হাইড্রোফোবিয়া জলাতঙ্ক, যে জলকে ভয় করে। হ্যাঁ। আচ্ছা, হেলিওফিলিয়া মানে কি বলতো? হেলিওফিলিয়া মানে কেউ বলতে পারো? গেস করো না। হেলিও শুনলেই কি মনে আসছে? সূর্য। সূর্য, ভেরি গুড। সো হেলিওফিলিয়া মানে হচ্ছে লাভার অফ সানলাইট, লাভার অফ সানলাইট। ফিলোথেইজম মানে কি বলতো? ফিলোথেইজম, এই যে টিএইচই থেইজম কথাটার মানে হচ্ছে ভগবান রিলেটেড। যেমন আমরা এথেইস্ট বলি না, এথেইস্ট মানে কি? নাস্তিক, নাস্তিক যে ঈশ্বরে বিশ্বাস করে না। আবার থেইস্ট মানে হচ্ছে আস্তিক। সো ফিলোথেইজম মানে যে গডকে ভালোবাসে, যে গডকে ভালোবাসে, গড বা আল্লাহ বা ঈশ্বর যাই বলো, যে গডকে, সুপ্রিম পাওয়ারকে ভালোবাসে। ফিলোমিউস কাকে বলি? ফিলোমিউস কাকে বলি? বলতে পারবে কেউ? ফিলোমিউস মানেটা মনে রেখো, ফিলোমিউস মানে হচ্ছে লাভার অফ পোয়েট্রি, লাভার অফ পোয়েট্রি, যে কবিতা ভালোবাসে। আর ফিলাডেলফি মানে কি বলতো? আমেরিকার একটা বিখ্যাত শহর আছে ফিলাডেলফিয়া, ফিলাডেলফিয়া। সেই ফিলাডেলফি কথাটার মানে কেউ বলতে পারবে? ফিলাডেলফি এটাকে বলা হয় যে সৌভ্রাতৃত্বকে ভালোবাসে, যে সৌভ্রাতৃত্বকে ভালোবাসে মানে যে অন্য মানুষকে ভাই হিসাবে কাছে টেনে নেয়, সৌভ্রাতৃত্বের যে কথাটা আমরা জানি, তো তাকে আমরা বলি ফিলাডেলফি। লাভার অফ অল মেন অ্যাজ ব্রাদার, লাভার অফ অল মেন অ্যাজ ব্রাদার, যে অন্যদের ভাই হিসাবে ভালোবাসে। সবাইকে বোঝাতে পারলাম? সবাইকে বোঝাতে পারলাম? এক্সেলেন্ট স্যার। তো এরকম ভাবে আমরা রেগুলার কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো রুট ওয়ার্ড আছে সেই রুট ওয়ার্ড গুলোকে আমরা শিখে নেব এবং সেগুলো রিগার্ডিং আমরা পড়তে থাকবো প্রতিদিন। তাতে আমাদের স্টক। এটা ছাড়া আমি তো সিনোনিম অ্যান্টোনিম ধরো তোমাদের যেমন লেখাতাম সেরকম ক্লাসে তো লেখাবই, প্লাস পেড ব্যাচে তো সব লেখানো সম্ভব নয়, আমি কিছু কিছু নোটস দিয়ে দেব। বাট তোমাদের সবাইকে বলছি আমি কেমন ভাবে সিনোনিম অ্যান্টোনিম দিই সেটা তোমরা জানো। তো আমি যে নোটটা দেবো ওটা কিন্তু এখন তো তোমাদের সাথে কারোর সাথে দেখা হবে না, আমি সব পিডিএফ আকারে দেবো। তো এই পিডিএফটা সবাই কিন্তু খাতায় লিখে নেবে, বিশেষ করে যদি নিজের হ্যান্ডরাইটিং না হয় হারগিজ তোমার মুখস্থ হবে না, কোনোদিন মুখস্থ হবে না।
বাট চেষ্টা করবে নিজের হ্যান্ডরাইটিং এ লিখে নিতে, তাহলে দেখবে জিনিসটা অনেক তাড়াতাড়ি মনে থেকে গেছে। বোঝাতে পারলাম সবাইকে? জি স্যার, ঠিক আছে। এবার আমরা যেটায় আসবো সেটা হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এগুলো তো জানো সবাই। বলুন ম্যাডাম, কিছু বলছেন? আর এবার আমরা আসবো কম্প্রিহেনশন পার্টে। কম্প্রিহেনশন পার্ট, এই কম্প্রিহেনশন পার্টটা কিন্তু আমাদেরকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করে যেতে হবে। এখানে কি কি আছে? এখানে আছে আনসিন প্যাসেজ, যেটা স্টাফ সিলেকশনের যে কোনো পরীক্ষায় আসে। আনসিন প্যাসেজ, ক্লোজ টেস্ট, যেটাও এসএসসি পরীক্ষায় বা টেট পরীক্ষায় রেগুলার দেয়, এবং রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট মানে সাজানো বা প্যারাজাম্বল যেটাকে বলি আমরা। তো এই তিনটে জিনিস কিন্তু আমরা রেগুলার প্র্যাকটিস করতে থাকবো, একটু গ্রামারটা এগিয়ে নেওয়ার পরে। গ্রামারটা তো চলবে, সাথে সাথে ভোক্যাব এবং কম্প্রিহেনশন এটাও চলতে থাকবে, কেননা কম্প্রিহেনশন জিনিসটা দাঁড়িয়ে আছে ভোক্যাবের উপর বেস করে। যার ভোক্যাব ভালো থাকবে সেই কম্প্রিহেনশন করতে পারবে। এবার দেখো, একটা কথা সবাইকে বলি, সেটা হচ্ছে কম্প্রিহেনশন পড়তে গেলে একটা ধরো একটা প্যাসেজ দেওয়া আছে। এবার তোমরা যারা যারা স্টাফ সিলেকশনের পরীক্ষা দাও, মানে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট দাও, তারা জানো যে 1 সেকেন্ডও কিন্তু বেশি পাওয়া যায় না। 1 সেকেন্ডও বেশি পাওয়া যায় না। সুতরাং আমাকে চেষ্টা করতে হবে তাড়াতাড়ি আনসার করার, বাট তাড়াতাড়ি করতে গিয়ে যেন ভুল করে না আসে। তাহলে সেটার জন্য আমাদের কি করতে হবে? কম্প্রিহেনশন মানে কি? আমাকে আগে প্যাসেজটা পড়ে তার মানে বুঝতে হবে, মানে বোঝার পরে সেখান থেকে রিলেটেড যা যা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোর মধ্যে অপশনগুলোকে, কারেক্ট অপশনটাকে চয়েস করতে হবে। এটাই তো প্যাসেজের মানে। সেজন্য প্রথমত তোমার রিডিং স্পিড বাড়াতে হবে। রিডিং স্পিড বাড়ানোটা খুব দরকার। এবার ধরো রিডিং স্পিড বাড়ালে তুমি হয়তো পড়ে গেলে বাট মানে কিছু বুঝতে পারলে না, তাতে তো কোনো লাভ নেই। বরঞ্চ যাদের রিডিং স্পিড কম আছে তাদের জন্য বলছি, যাদের রিডিং স্পিড কম তারা না প্রতিদিন 0.5 ঘন্টা থেকে 45 মিনিট এইটুকু সময় দাও। সবাই নিজেকে ইমপ্রুভ করার জন্য এইটুকু সময় দাও। 0.5 ঘন্টা থেকে 45 মিনিট প্রতিদিন কিছু না কিছু পড়ো। সে তুমি গল্পের বই পড়তে পারো, নেট থেকে, ইন্টারনেট থেকে কোনো খবর পড়তে পারো, যা খুশি পড়ো, কিন্তু পড়ো প্রতিদিন। এই যে আস্তে আস্তে পড়বে না, পড়তে পড়তে কি হবে দেখবে, প্রথম বুঝতে পারবে না, অনেক দেরি হবে। দিন 7 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে দেখবে আস্তে আস্তে জিনিসটা বুঝতে পারছো। আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে, যদি রেগুলার করো তবেই হবে এই জিনিসটা। আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে দেখবে আগের চেয়ে একটু বেটার হচ্ছে। 2 মাস একটানা করো, তুমি নিজেই আশ্চর্য হয়ে যাবে যে কিছুদিন আগে আমার পড়তে এত সময় লাগতো আর এখন এত তাড়াতাড়ি পড়ে ফেলছি। বোঝাতে পারলাম সবাইকে? This is the only way to increase your reading speed, and this is very vital also. স্যার ওটা কি মানে সহ পড়তে হবে নাকি? হ্যাঁ অবশ্যই। দেখো ব্যাপারটা কি, তোমাকে হয়তো কোনো জিনিসের মানে তুমি বুঝতে পারছো না, তোমার হাতে ফোন আছে, গুগলে সার্চ করে মানে দেখে নাও, কোনো অসুবিধা নেই। এবারে কিছুদিন যাওয়ার পরে তুমি ধরো 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়লে, পড়ার পরে দেখবে আস্তে আস্তে না তুমি মানে কোনো মিনিং হয়তো অজানা, কিন্তু এই যে রেগুলার চর্চায় আছো দেখবে মিনিংটা অজানা হলেও তুমি তার মিনিংটাকে গেস করে নিতে পারছো। মানে পুরো সেন্টেন্সটা পড়ে ওই ওয়ার্ডটাকে বাদ দিয়ে তুমি ওই ওয়ার্ডটার মিনিংটাকে গেস করে নিতে পারবে। সেটা তৈরি হবে 2-1 সপ্তাহ পরও, দেখো নিজেরাই বুঝতে পারবে। বোঝাতে পারলাম সবাইকে? এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে আজকে তো মোটামুটি আমি একটা বেসিক আইডিয়া সবাইকে দিলাম, এবং বলেইছিলাম যে আজকের ক্লাসটা ইন্ট্রো ক্লাস নেব সবাই জানার মতো। তো আজকে কি কিছু ইম্পর্টেন্ট তোমরা 1 ওয়ার্ড হাতে লিখবে, খাতায় লিখে নেবে কিছু ইম্পর্টেন্ট 1 ওয়ার্ড? হ্যাঁ স্যার। লিখে নাও। হ্যাঁ স্যার।
আচ্ছা, সিলেবাস রিগার্ডিং কারোর কোনো ডাউট? এই যে এতক্ষণ ধরে আমি যেটা বললাম, কারোর কোনো ডাউট? যদি কারোর কোনো ডাউট থাকে বলতে পারো, কিন্তু কোনো সমস্যা নেই। স্যার একটা জিজ্ঞেস করার আছে আমার। হ্যাঁ বলো না, যা জিজ্ঞেস করার আছে বলো। বলছিলাম যে ওই আমাদের যে ক্লাসগুলো হচ্ছে তো মাঝে মাঝে স্যার মানে নেটওয়ার্কের জন্য আওয়াজগুলো আসছে না মাঝে মাঝে, তো ওইগুলো স্যার রেকর্ডিং পাওয়া যাবে তো? হ্যাঁ, রেকর্ড তো আমি করতে দিয়ে দিয়েছি, এটা অলরেডি রেকর্ডেড হচ্ছে। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে মাঝে মাঝে নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, তো তো আওয়াজগুলো আসছে না, মানে একটা কথা 5 বলি, সেকেন্ড হোক বা হ্যাঁ, আমি রেকর্ডিং করতে দিয়েছি, এবার রেকর্ডটাকে আবার চালিয়ে শোনা মানে তোমার নিজেরই টাইম নষ্ট করা, ঠিক আছে? তো হ্যাঁ, চেষ্টা সেটা করো। হয়। না না, আমি সেটা বুঝতে পারছি, সেটা কিছু করার নেই। এবার রেকর্ডটাকে যদি তুমি আবার শুনতে যাও তাহলে তোমার টাইম ওয়েস্ট হবে অনেকটাই। ওই জন্য বলছি, তোমার ওখানে যে সিমটা ভালো কাজ করে সেরকম কোনো একটা সিম দেখে সেটাতে কনভার্ট করিয়ে নাও, তাতে সুবিধা হবে। ঠিক আছে, ঠিক আছে। সবাইকেই বললাম এটা। হ্যাঁ স্যার, বলছিলাম যে মাঝে মধ্যে আমাদের হয়তো ক্লাস থাকে, হ্যাঁ সেই মুহূর্তে হয়তো রেকর্ডিং থাকলে অ্যাভেলেবল হয়তো দেখা হ্যাঁ, ওটার ক্ষেত্রে রেকর্ডিংটা join করলাম। ভালো হবে, ওটার ক্ষেত্রে তো রেকর্ডিং পেয়েই যাবে সবাই। কিন্তু আমি ওনাকে কি বললাম বলুন তো, উনি তো এখন ক্লাসটা করছেন। এবার ধরুন কোনো একটা জায়গায় উনি শুনতে পাননি, তাহলে ওনাকে আবার রেকর্ডিংটা চালাতে হবে, হ্যাঁ। যে টাইম নষ্ট তো বেকার, তাই না? আমি সেই জন্য সবাইকে বলছি যে যার যেখানে যে নেটওয়ার্কটা ভালো আছে, ধরো তোমার বাড়ির সামনে জিওটা বেটার ধরে, এয়ারটেল থেকে পোর্ট করে জিওতে নিয়ে চলে যাও, কারণ অনলাইনের যুগে আমাদের নেটওয়ার্কটা খুব দরকার এখন হয়ে পড়েছে। যেটা ভালো ধরে তাতে ট্রান্সফার করিয়ে নাও। আচ্ছা, আমরা আজকে লিখে নেব কিছু কিছু ইম্পর্টেন্ট ফোবিয়া সম্পর্কে। ফার্স্ট অফ অল আমরা কিছু ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসবো এবং কিছু কিছু ইম্পর্টেন্ট ফোবিয়া সম্পর্কে আমরা জেনে নেব। ফোবিয়াস, সাম ইম্পর্টেন্ট ফোবিয়াস। ফোবিয়া মানে কি? ফোবিয়া মানে হচ্ছে ভয়। ফোবিয়া মানে কোনো কিছুর উপরে ভয়। ওকে, সো ধরো ফার্স্ট অফ অল মনে রাখবো, এটা খুব দেয় পরীক্ষায়, সেটা হচ্ছে অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া মানে কি বলতো? ফিয়ার অফ এয়ার ট্রাভেল। ফিয়ার অফ, ফিয়ার অফ, বলো। স্যার ওটা স্যার হাই প্লেসে উঠলে ভেরি স্যার গুড, ভেরি গুড, ভেরি গুড। ফিয়ার অফ হাই প্লেসেস অর অল্টিটিউড। ফিয়ার অফ হাই প্লেসেস অর অল্টিটিউড মানে উচ্চতায় উঠলে, অনেকের দেখবে পাহাড়ে উঠলে সেখান থেকে খাদের দিকে তাকালে মাথা ঘোরে, সো তারা উচ্চতাকে ভয় পায়, বেশি উচ্চতাকে ভয় পায়, দ্যাট ইজ কল্ড অ্যাক্রোফোবিয়া। ওকে, অ্যালগোফোবিয়া, এটাও খুব দেয় পরীক্ষায়। অ্যালগোফোবিয়া, অ্যালগোফোবিয়া মানে কি বলতো, জানো? ফিয়ার অফ পেন। পেইন নাকি স্যার? পেইন, পেন, যে যন্ত্রণাকে ভয় পায়। দেখবে এই মোটা সোটা লোক, এই মোটা সোটা লোক ইনজেকশন দিতে যাবে, সে কাঁদতে শুরু করবে। সো অ্যালগোফোবিয়া, যন্ত্রণাকে ভয় পায়। ওকে, বা অ্যাগোরাফোবিয়া। অ্যাগোরাফোবিয়া, অ্যাগোরাফোবিয়া। অ্যাগোরাফোবিয়া মানে কি বলতো? ফিয়ার অফ ওয়াইড ওপেন প্লেস। ফিয়ার অফ ওয়াইড ওপেন প্লেস, এটা এক ধরনের একটা মানসিক রোগ। মানে কাউকে হয়তো খোলা আকাশের নিচে একটা বিস্তৃত জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হলো, সে ভয় পেতে থাকবে। কিংবা বিরাট কোনো একটা মাঠের মাঝখানে একা ছেড়ে দেওয়া হলো, সে ভয় পেতে থাকবে, তাকে বলা হয় অ্যাগোরাফোবিয়া। কোনো বিশাল বড় ফাঁকা জায়গাকে ভয় পাওয়া। ওকে, নেক্সট ওয়ান, এটা মনে রেখো, এটা আমাদের কম বেশি সবারই আছে, এটা ফোবিয়া নয়, এটা বিপজ্জনক, সেটা হচ্ছে অ্যাস্ট্রাফোবিয়া। এটা খুব বিপজ্জনক, সেটা হচ্ছে ফিয়ার অফ থান্ডার অ্যান্ড লাইটনিং। থান্ডার অ্যান্ড লাইটনিং, বজ্রবিদ্যুতের যে ভয়, বজ্রবিদ্যুৎ চমকালে যে ভয়,
এটা সবাই ভয় পাই, কি পাই না? বাড়ির আশেপাশে যখন দুমদাম করে পড়ে তখন সবারই ভয় লাগে। বাট অনেকে দেখবে একটু বেশি রিয়াক্ট করে, অনেকে দেখবে একটু বেশি রিয়াক্ট। আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। ওই যারা একটু বেশি রিয়াক্ট করে তাদের বলা হয় অ্যাস্ট্রোফোবিয়া, ভয় সবাই পায়। নেক্সট ওয়ান মনে রাখবো, সেটা হচ্ছে, এটা মনে রেখো, ব্যালিস্টোফোবিয়া। ব্যালিস্টোফোবিয়া, BALLISTO, ব্যালিস্টোফোবিয়া। ব্যালিস্টোফোবিয়া, এটা মনে রেখো, এটার মানে হচ্ছে ফিয়ার অফ মিসাইলস। ফিয়ার অফ মিসাইলস, যে এই হয়তো মিসাইল উড়ে এসে পড়লো, এই ভয় পায় সারাক্ষণ, তাকে বলা হয় ব্যালিস্টোফোবিয়া। ওকে। বিবলিওফোবিয়া, এটা তো আমরা জানি, কম বেশি আমাদের মধ্যে সবারই আছে। ফিয়ার অফ বুক। একদম, ফিয়ার অফ বুকস আমার মধ্যে তো আছে। এরম একটা মোটা বই তোমার সামনে ধরিয়ে দিল, দেখলেই ভয় লাগবে, পড়বে কি? দেখলেই ভয় লেগে যাবে। আমাদের বেসিক্যালি ইংলিশের প্রতি স্যার, হ্যাঁ, আমাদের বেসিক্যালি ইংলিশের প্রতি বেশি ভয়। সেটাই। আর না, ইংলিশ বলে নয়, দেখবে এরকম অনেকে এরকম মোটা মোটা বই পড়তে লাগে, ওসব বই দেখলেই ভয় সেটাই লাগে। স্যার, ইংলিশ বই দেখলেই ভয় লাগে। তাহলে বিবলিওফোবিয়া। ওকে, আচ্ছা মুছে দেবো, লেখা হয়ে গেছে সবার? স্যার হ্যাঁ, বলছি স্যার। ওই ওপরে, স্যার ওপরে যেটা হাই প্লেসেস অর কি লিখেছে? অল্টিটিউড, হাই প্লেসেস, হাই প্লেসেস অর অল্টিটিউড। অল্টিটিউড মানে উচ্চতা। বেশ, এবার ধরো আরো লিখি, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে লিখছি, সেটা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। CLAUSTRO, ক্লস্ট্রোফোবিয়া। আমি এটাকে স্টার দিয়ে লিখলাম। ক্লস্ট্রোফোবিয়া মানে কি, কেউ বলতে পারবে? বদ্ধ ঘরে থাকলে। বদ্ধ ঘরে, একদম। এটা হচ্ছে ফিয়ার অফ ক্লোজড কনফাইন্ড রুম। ক্লোজড কনফাইন্ড রুম মানে কেউ বদ্ধ ঘরে, তুমি যদি এরকম মানসিকতার অনেকেই আছে যে তুমি যদি একা ঘরে তালা দিয়ে চলে যাও, সে অজ্ঞান হয়ে পড়ে যাবে। তো এই বদ্ধ ঘরকে যে ভয় পায় তাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া। ওকে। ডেমোফোবিয়া, এটা মনে রেখো, এটাও খুব দেয় পরীক্ষায়। ডেমোফোবিয়া, ডেমোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ক্রাউডস, যে ভিড় দেখে ভয় পায়, ভিড়ের মধ্যে যেতে চায় না, যে ভিড় দেখে ভয় পায়, তাকে বলা হয় ডেমোফোবিয়া। ওকে। আর ডেন্ড্রোফোবিয়া, এটা একবার এইচএস লেভেলে দিয়েছিল, CHSL এ, ডেন্ড্রোফোবিয়া। বাট এরকম কোন রোগীর সন্ধান আমি আজ অব্দি কোথাও পড়িনি। এটা হচ্ছে ফিয়ার অফ ট্রিজ। তোমরা কি পড়েছো কেউ কোথাও? বা এরম কাউকে দেখেছো গাছ দেখে ভয় পায়? আমিও দেখিনি কোনো, প্রথম শুনলাম। আমিও এটা জানি না কোনো। বেশ, এরগোফোবিয়া মনে রেখো, এরগোফোবিয়া। এরগোফোবিয়া, এটা কম বেশি অনেকেরই থাকে। সেটা হচ্ছে ফিয়ার অফ ওয়ার্ক, কাজ করার প্রতি যে ভয়, কাজের প্রতি অনীহা, তাকে বলা হয় এরগোফোবিয়া। ওকে। গাইনিফোবিয়া, গাইনিফোবিয়া, GYNAE, গাইনিফোবিয়া। এটার মানে কি? ফিয়ার অফ ওমেন। কিছু কিছু ছেলে আছে মেয়েদের সঙ্গে কথা বলতে গেলেই ঘেমে টেমে সে একসা হয়ে যায়, সাধারণ কথা বলতে গেলে ঘামতে শুরু করে তরতর করে। সো গাইনিফোবিয়া। ওকে। স্যার এটা স্পেলিংটা কি আছে? GYNAE, GYNAEPHOBIA। ওকে। হেমাটোফোবিয়া, এটা অনেকেরই থাকে। হেমাটোফোবিয়া অনেক ব্যক্তিরই এটা থাকে।
দেখবে অনেকে রক্ত দেখতে পারে না, রক্ত দেখলেই মাথা ঘোরে, ফিয়ার অফ ব্লাড। আমার স্যার অনেকের থাকে এই জিনিসটা, রক্ত দেখলেই মাথা ঘোরে, মানে নিজের কেটে যাক বা অন্য কারোর হয়তো কেটে গেছে, সে রক্ত বেরোচ্ছে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। খুব বাজে জিনিস এটা। এটা যদি কারোর থাকে সে তাকে নিজেকেই কিন্তু মনে মনে এ করে সরিয়ে ফেলতে হবে এটাকে। কেননা রাস্তাঘাটে যাদের চলাচল করতে হয় তাদেরকে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট চোখের সামনে দেখতে হবে, তো সেটা নিজের মনকে স্ট্রং করে বুঝিয়ে নিতে হবে। সো এটাকে বলা হয় হেমাটোফোবিয়া। হিপোফোবিয়া, HIPPO, হিপোফোবিয়া, দিস ইজ ফিয়ার অফ হর্সেস, ঘোড়া দেখে ভয় পায়। ফিয়ার অফ হর্সেস, ঘোড়া দেখে ভয় পায়। হাইড্রোফোবিয়াটা তো জানি, হাইড্রোফোবিয়া যেটাকে জলাতঙ্ক বলি, হাইড্রোফোবিয়া মানে জলাতঙ্ক, ফিয়ার অফ ওয়াটার। ওকে, দেন আরো কয়েকটা বলে দিই, সেটা মনে রেখো। সেটা হচ্ছে মোনোফোবিয়া। মোনোফোবিয়া, মোনোফোবিয়া মানে কি? ফিয়ার অফ বিইং অ্যালন, একা হয়ে যাওয়ার ভয়। ফিয়ার অফ বিইং অ্যালন, একা থাকার ভয়। অনেকে একা থাকতে পারে না, তাকে বলা হয় মোনোফোবিয়া। ওকে, আগেরটা কি বললেন? মোনোফোবিয়া, আগেরটা হাইড্রোফোবিয়া বলেছিলাম। পরেরটা মনে রাখো মিসোফোবিয়া, MYSO, মিসোফোবিয়া। এটা কোভিড-19 রোগের সময় অনেকেই এই রোগের শিকার হয়েছিল। ফিয়ার অফ জার্মস বা কন্টামিনেশন, জার্মস বা কন্টামিনেশন, জীবাণু দেখে ভয় পাওয়া। ওকে, মনে রেখো নিকটোফোবিয়া, নিকটোফোবিয়া, NYCTO, নিকটোফোবিয়া, দ্যাট ইজ ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকার দেখে যে ভয় পায়, অন্ধকারকে যে ভয় পায়। নেক্রোফিলিয়া, ডবল স্টার মারো, ডবল স্টার মারো, নেক্রোফোবিয়া, নেক্রোফোবিয়া, ফিয়ার অফ ডেড বডিজ, অনেকে মৃতদেহ দেখেও ভয় পায়। বাট এইখান থেকে WBCS এ 2 বছর আগে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে দিয়েছিল নেক্রোফিলিয়া। নেক্রোফিলিয়া, আমরা ফিলিয়া মানে কি জানলাম? লাভার। সো এটাকে কি বলা হয়? লাভার অফ ডেড বডি। কয়েকদিন আগে একটা খবর বেরিয়েছিল, মনে আছে তোমাদের? খুব হইচই পড়ে গেছিল কলকাতার রবিনসন স্ট্রিটে। সেই তোমার একজন মারা গেছিল, তার দিদি সম্পর্কে, সে সেই মৃতদেহটাকে রেখে দিয়েছিল 6 মাস ধরে হ্যাঁ স্যার, প্রিজার্ভ শুনেছিলাম করে। স্যার। মনে পড়ছে? সেই তার বাড়ির হ্যাঁ, মধ্যে আবার বিভিন্ন ভৌতিক আওয়াজ, সেই লোকটাও আবার সুইসাইড করে মারা গেল, পার্থ দে। সো ওটাকে বলা হয় নেক্রোফিলিয়া। নেক্রোফিলিয়া মানে হচ্ছে দ্য লাভ ফর ডেড বডিজ। মানসিক রোগ এগুলো, আর কিছুই নয়। স্যার আমার ভয় পাই। ভয় পেলে তাহলে আপনার নেক্রোফোবিয়া আছে। ওকে, পরেরটা মনে রেখো ওখলোফোবিয়া। ওখলোফোবিয়া, OCHLO, ওখলোফোবিয়া, এটাও হচ্ছে ফিয়ার অফ ক্রাউড। ডেমোফোবিয়াও ফিয়ার অফ ক্রাউড, ওখলোফোবিয়া মানে ফিয়ার অফ ক্রাউড, যে ভিড় দেখে ভয় পায়। ওকে, প্যাথোফোবিয়া, এটা সবারই থাকে। প্যাথোফোবিয়া, এটাকে ফোবিয়া না বলাই ভালো। প্যাথোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ডিজিজ, যে রোগ দেখে ভয় পায়। রোগকে কে না ভয় করে? ওকে, স্যার আগেরটা কি লিখেছেন? কোনটা? ওকলোফোবিয়া, ফিয়ার অফ ক্রাউড, যে ভিড় দেখে ভয় পায়। স্যার ওসি। হ্যাঁ, OCHLO, OCHLO, ওকলোফোবিয়া। ওকে, নেক্সট ওয়ান পেডোফোবিয়া।
পেডোফোবিয়া, এটা হচ্ছে ফিয়ার অফ চিলড্রেন। ফিয়ার অফ চিলড্রেন, বাচ্চাদের দেখলে ভয় পায়, মানে বাচ্চারা বিরক্ত করবে সেই ক্ষেত্রে ভয় পায় আর কি। PEDO, পেডোফোবিয়া। ওকে, পেজ চেঞ্জ করব। নেক্সট ওয়ান মনে রেখো, that is photophobia. Photophobia, photophobia মানে কি? photophobia মানে হচ্ছে fear of light, fear of light। আরো প্রচুর আছে, বাট আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দিচ্ছি খালি। fear of light, আলো দেখে যে ভয় পায়। ওকে, পাইরোফোবিয়া, PYRO, পাইরোফোবিয়া। ফিয়ার অফ ফায়ার, আগুন দেখে যে ভয় পায়। সিটোফোবিয়া, সিটোফোবিয়া। ফিয়ার অফ ফুড, যে একদমই খায় না, খাবার দেখলে ভয় পায়। ওকে, থানাটোফোবিয়া, থানাটোফোবিয়া, এটা সবার মধ্যে আছে এবং এটাই সবার সত্য। এটাতে ভয় করে না এরকম দুনিয়ার কেউ নেই, দ্যাট ইজ ফিয়ার অফ ডেথ। নিজের মৃত্যুকে ভয় করে না এরকম কেউ আছে? থানাটোফোবিয়া। স্যার, স্যার THA, হ্যাঁ, THANOTO, থানাটোফোবিয়া। নেক্সট ওয়ান টক্সোফোবিয়া, এটা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দিলাম। টক্সোফোবিয়া, টক্সোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ বিইং পয়জনড, ফিয়ার অফ বিইং পয়জনড, মানে যে সবসময় মনে করে আমাকে বোধহয় বিষ খাইয়ে মেরে ফেলা হবে। ফিয়ার অফ বিইং পয়জনড। ওকে, লাস্ট ওয়ান xenophobia, XENO, xenophobia. This is fear of foreigners, যে বিদেশি লোকজনকে দেখলে ভয় পায়। ফিয়ার অফ ফরেনার্স। আর জুফোবিয়া, জুফোবিয়া, ZOOPHOBIA, জুফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ অ্যানিমালস, ফিয়ার অফ অ্যানিমালস। ব্যাস, পরের দিন, আজকে আমি ক্লাসটা আর টানবো না, আবার 10টা থেকে আরেকটা রয়েছে, ওই তোমাদের ওই ব্যাচটাই, যারা ওই ব্যাচে ছিল। তো পরের দিন আমি কিছু কিছু ইম্পর্টেন্ট এরকম আরো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেব এবং লেখাবো ইডিয়াম ফ্রেজ, সেগুলো নিয়ে। আজকের ক্লাসটা বলতে পারো একটা কাইন্ড অফ ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, যেহেতু অনেকে আছে যারা একদম নতুন, যাদের হয়তো সিলেবাস সম্পর্কে একটা প্রায়র আইডিয়া নেই, তো আমি আইডিয়াটা দেওয়ার জন্য ফার্স্ট ক্লাসটা সবসময় নিই। তো আশা করি মোটামুটি সবার কাছে একটা জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে আমরা কেমন ভাবে এগোবো আগামী দিনে। সবার কাছে রাফলি ক্লিয়ার হয়েছে তো? এন্ড তার সাথে আরেকটাও কথা, যখন যা প্রবলেম হবে, যে কোনো প্রবলেমে অলওয়েজ ক্লাসে আমাকে জিজ্ঞেস করো, কেউ কোনো ডাউট রাখবে না। তোমার যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ আমাকে জিজ্ঞেস করো। বাট তার সাথে সবাইকে বলছি, এটাও কিন্তু সবাইকে বলে রাখছি, সেটা হচ্ছে আমাদের মেন প্রায়র টার্গেট হচ্ছে চাকরি পাওয়া। সুতরাং বেশি গবেষণা করতে যাবে না। তোমার টার্গেট কি? চাকরি পাওয়া নাকি ইংলিশে একদম উচ্চ শিক্ষিত PhD করা? তোমার দরকার একটা চাকরি। তো সেটা নিয়ে আগে তুমি ইংলিশে নিজের নলেজ বাড়াও, সব পরে। এখন আমি যেভাবে বলছি সেভাবে চলে আগে একটা চাকরি নিয়ে নাও, তারপরে ভাবা যাবে। ঠিক আছে? ঠিক যেটুকু দরকার আমাদের স্মার্ট স্টাডি করতে হবে, কিন্তু হার্ডওয়ার্ক তো সবাই করে,
বাট হার্ডওয়ার্ক করে এখনকার দিনে হার্ডওয়ার্ক তো লাগবে, কিন্তু সেটা স্মার্ট ওয়েতে করতে হবে। বোঝাতে পারলাম? সো বেশি চিন্তা করার দরকার নেই, আমি ঠিক যেভাবে বলবো এবং প্র্যাকটিসগুলো সবাইকে বলবো, রেগুলার ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করো, ভীষণ এমার্জেন্সি প্রয়োজন ছাড়া ক্লাস মিস করো না, কেননা রেকর্ডেড ক্লাস দেখে তুমি আদৌ ততটা লাভ হয় না, তাহলে তো সবকিছু রেকর্ডেড হয়ে যেত। এই যে ডিরেক্ট ইন্টারাকশনটা, যে জায়গাটা তুমি বুঝতে পারছো না সাথে সাথে আমি ক্লিয়ার করবো, আবার এই ডিরেক্ট ইন্টারাকশনটা খুব দরকার, বুঝতে পারলে তো? তো সেই কারণেই আর কি। হ্যাঁ বলো। স্যার জুফোবিয়ার ওপরেরটা কি লিখেছেন? জেনোফোবিয়া, মানে XENO, XENO, জেনোফোবিয়া, ফিয়ার অফ ফরেনার্স। তো সেটাই আর কি, মানে ব্যাপারটা হচ্ছে লাইভ ইন্টারঅ্যাক্টিং ক্লাসের একটা খুব প্রয়োজন সবার, বিশেষ করে ইংরাজির ক্ষেত্রে, ইংরাজি এবং ম্যাথের ক্ষেত্রে। তো এরকম ভাবে যেভাবে বলছি সেভাবে চলো, আশা করা যায় খুব তাড়াতাড়ি যদি ভালো করে খাটতে পারো খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে। স্যার টক্সোফোবিয়াটা কি ইম্পর্টেন্ট বললেন? হ্যাঁ, স্টার দিয়ে রেখেছি দেখুন, ফিয়ার অফ বিং পয়জনড, মানে যে মনে করে যে তাকে সবসময় বিষ দিয়ে হত্যা করা হবে। ক্লিয়ার সবার?